ওয়েলকাম টু উড়ান পাঠশালা। উড়ান পাঠশালাতে প্রত্যেককে স্বাগত। তো আমাদের আজকের উড়ান পাঠশালাতে এসএলএসটি জিওগ্রাফির যেই পার্টটা আলোচনা হবে সেটা হচ্ছে আমরা পপুলেশনের উপর আলোচনা করব, ঠিক আছে? দ্যাট ইজ হিউম্যান জিওগ্রাফি সেকশনটা। তো পপুলেশনের উপর যে আলোচনা করব হিউম্যান জিওগ্রাফির, আমাদের একটা টপিক সিলেবাসে বলা আছে, এসএলএসটি তে বলে দেওয়া আছে পপুলেশন গ্রোথ অ্যান্ড ডিস্ট্রিবিউশন। দেখো, এইখান থেকে দুটো ফরম্যাটে কোশ্চেন আসতে পারে। একটা হচ্ছে যেটা কনসেপচুয়াল, যে পপুলেশন ডেন্সিটি বলতে কি বুঝি, বা অপটিমাম পপুলেশন যেটাকে আমরা কাম্য জনসংখ্যা বলি, সেটা বলতে কি বুঝি, সেখান থেকে ফ্ল্যাট কোশ্চেন দিতে পারে। আরেকটা হচ্ছে ইনফরমেটিভ কোশ্চেন, মানে হচ্ছে ধরো ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন ডেন্সিটি কত, 2011 রেসপেক্টে কত, বা বর্তমানের রেসপেক্টে কত, বা আমরা যদি বলি ইন্ডিয়ার পপুলেশন ডেন্সিটি কত, 2011 রেসপেক্টে বলতে পারি, 25 রেসপেক্টে বলতে পারি। তো এইরকম পার্সপেক্টিভে কোশ্চেন দিতে পারে, মানে দুটো ফরম্যাটে কোশ্চেন। একটা হচ্ছে কনসেপচুয়াল, এটা হচ্ছে বেসিক জিনিস, থিওরিটিক্যাল পার্টটা। একটা হচ্ছে ইনফরমেটিভ। দুটোই আমাদের পরীক্ষায় ইম্পর্টেন্ট। ইনফরমেটিভ জিনিসটা একটু বেশি লাগে আমাদের এখানে, ঠিক আছে? চলো, তো আমাদের টপিকে আজকের ডিসকাশন যেটা হবে সেটা হচ্ছে পপুলেশন গ্রোথ অ্যান্ড ডিস্ট্রিবিউশন, জনসংখ্যার গ্রোথ এবং ডিস্ট্রিবিউশন নিয়ে আমরা আলোচনা করব। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে জনসংখ্যা বা পপুলেশন অথবা জনসংখ্যা ভূগোল কি। দেখো, পপুলেশন বলতে বা জনসংখ্যা ভূগোল বলতে কি বোঝায়। দেখো, যে কোনো একটা দেশের আমরা সাধারণত দু ধরনের জনসংখ্যা দেখে থাকি, মানে দেশের মধ্যে বসবাসকারী যারা রয়েছে তাদেরকে আমরা দুটো ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। কি কি? একটা হচ্ছে সিটিজেন, একটা হচ্ছে নন সিটিজেন। একটাকে আমরা কি বলবো, যে কোনো দেশের মধ্যে দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি সিটিজেন, সিটিজেন মানে হচ্ছে জনসংখ্যা। একটা হচ্ছে নন সিটিজেন। তাহলে এটাকে আমরা কি বলছি, সিটিজেন। সিটিজেন আর নন সিটিজেন, দ্যাট ইজ সিটিজেন বলতে আমরা বলবো যে নাগরিক, আর নন সিটিজেন, এই নন সিটিজেন যারা, এদেরকে আমরা এলিয়েন্স বলে থাকি। এলিয়েন্স বলে এই কনসেপ্ট হচ্ছে অন্য গ্রহ থেকে আসছে। এলিয়েন্স বলতে আমাদের কনস্টিটিউশনের রেসপেক্টে অন্য দেশ থেকে আসাকে আমরা, কোনো ব্যক্তি এলে তাকে আমরা এলিয়েন্স বলে থাকি। কিন্তু কথা মানে গতানুগতিক লাইফে বা ডেইলি লাইফে আমরা তাদেরকে ফরেনার কথাটা ইউজ করি। ওকে, অ্যাকচুয়াল হচ্ছে এলিয়েন্স। তো সিটিজেন আর নন সিটিজেন, এখানে সেইটা নিয়ে আমাদের আলোচনার বিষয়। বলছে হিউম্যান জিওগ্রাফি বা মানব ভূগোলের বা মানবীয় ভূগোলের এক গুরুত্বপূর্ণ উপজীব্য বিষয় হলো জনসংখ্যা। তাহলে এই জনসংখ্যা সম্পর্কিত আলোচনা, কোন নির্দিষ্ট এলাকার এক জনগোষ্ঠীকে জনসংখ্যা বলে। মানে জনসংখ্যা তো একজনকে নিয়ে হতে পারে না। তো জনসংখ্যা, কোন একটা জনসংখ্যা একজন পসিবল, কিন্তু সাধারণত হয় না। তাহলে কোনো একটা জায়গায় যে কোনো একটা গ্রুপ অফ পিপল, এবার সেই সংখ্যাটা কত হবে এরকম অ্যাজ সাচ কিছু বলা নেই, কিন্তু সাধারণত ধরে নেওয়া হয় যে জনসংখ্যার জনগোষ্ঠী বলতে কম করে সেখানে জনসংখ্যার ভিত্তিতে যদি বলি 100টা জনসংখ্যা থাকতে হবে, মানে 100 জনের বসবাস থাকতে হবে, ঠিক আছে? জনসংখ্যাকে কেন্দ্র করে জনসংখ্যা ভূগোল বিস্তার লাভ করেছে প্রাকৃতিক ও মানবিক ভূগোলের দিক থেকে, মানে ফিজিক্যাল জিওগ্রাফি আর হিউম্যান জিওগ্রাফির দিক থেকে। পরিবেশের পারস্পরিক সম্পর্কের ব্যাখ্যা বিশ্লেষণকেই ক্লার্ক জনসংখ্যা ভূগোলের কাজ হিসেবে ব্যাখ্যা করেছে। মানে কি? মানে হচ্ছে যে আমাদের জনসংখ্যা যেখানে বসবাস করছে সেই অঞ্চলের ফিজিক্যাল আসপেক্ট বা হিউম্যানিটেরিয়ান আসপেক্ট বা মানবীয় ভূগোলের দিকটা একে অপরের সাথে যে পারস্পরিক ইন্টারাকশন, যেটাকে আমরা মিথস্ক্রিয়া বা সম্পর্ক বলে থাকি, সেই রিলেশনের বেসিসে বা ইন্টারাকশনের বেসিসে গড়ে উঠেছে। এটা কার মতামত? এটা ক্লার্কের মতামত, ঠিক আছে? সঙ্গে বিজু গার্গিয়ার কি বলছে, বর্তমান পরিবেশের কাজ প্রেক্ষাপটে জ্যামিতিক বিষয়গুলোর ব্যাখ্যা, আঞ্চলিক বৈশিষ্ট্য, এইগুলো নিয়ে আলোচনা হচ্ছে জনসংখ্যা ভূগোলের কাজ। মানে কি? বর্তমান বিষয়গুলোর যে জিওমেট্রিক্যাল যে ইস্যুসগুলোর যে ব্যাখ্যা, মানে এক্সপ্লানেশন, আঞ্চলিক বৈশিষ্ট্য, তার সম্ভাব্য ফলাফল, এইগুলো নিয়ে কিন্তু আলোচনা এখানে দেখা গেছে। ওকে, সম্ভাব্য ফলাফল মানে কি? কোন জায়গায় বসবাস করছি সেখানকার রিজিওনাল ক্যারেক্টার। এবার দেখো, আমি স্বাভাবিকভাবে বসবাস করছি যে কাশ্মীরে, আর আমি ধরো বসবাস করছি ধরো ওয়েস্ট বেঙ্গলে, তা দু জায়গার ক্লাইমেট সেম নয়। বিশেষ করে ধরো ওয়েস্ট বেঙ্গলে, কলকাতায় ক্লাইমেট সেম নয়। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দুটো জিনিসকে হাইলাইট করতে পারছি। নাম্বার ওয়ান, প্রথম পয়েন্ট যদি বলি, দু জায়গার ক্লাইমেট ডিফারেন্ট, ফিজিওগ্রাফি ডিফারেন্ট, আর এই দুটো ডিফারেন্স হওয়ার জন্য এখানকার মানুষের বেশভূষা, মানে জামা পরার ধরন বা যেই ধরনের ক্লথস আমরা পরে থাকি, সেক্ষেত্রে ফুড হ্যাবিট,
ডেইলি লাইফস্টাইল, এগুলো প্রত্যেকটাই চেঞ্জেস লক্ষ্য করা যায়। কেন সমতল লাইফে আর পাহাড়ি লাইফের ক্ষেত্রে লাইফস্টাইলের ম্যাসিভ চেঞ্জেস দেখতে পাওয়া যায় ডিউ টু দ্য ক্লাইমেট, ডিউ টু দ্য ফিজিওগ্রাফি, ডিউ টু দ্য টেম্পারেচার, রেনফল এটসেট্রা। ওকে, তো সেটাই আমাদের এখানে আলোচনার পার্ট। ক্লার্ক কি বলেছে আর গার্নিয়ার কি বলেছে, এই দুটো পয়েন্ট আমাদের মাথায় রাখবো। বা ক্লার্ক বা গার্নিয়ারের তত্ত্ব ভূগোলের কোন শাখার সঙ্গে যুক্ত, আমরা সিম্পল বলবো দ্যাট ইজ জনসংখ্যা ভূগোল, পপুলেশন জিওগ্রাফি বা মানবীয় ভূগোলের সাথে যুক্ত। এবার জনসংখ্যা ভূগোল মানে মানবীয় জিওগ্রাফি বা মানব ভূগোল বা হিউম্যান জিওগ্রাফি যেই পার্টে আমরা শুধুমাত্র জনসংখ্যা বা জনসংখ্যা জনিত সম্পর্কিত ভূগোলকে নিয়ে আলোচনা করব, তাকে বলা হয় ডেমোগ্রাফি। তাকে কি বলছি আমরা? ডেমোগ্রাফি বলছি। ওকে, তাকে আমরা ডেমোগ্রাফি বলছি। ডেমোগ্রাফি মানে জনসংখ্যা সম্পর্কিত ভূগোল। এই ডেমোগ্রাফিতে কি বলা হচ্ছে? ডেমোগ্রাফিতে বার্থ রেট সম্পর্কে বলা হচ্ছে, তারপর ডেথ রেট সম্পর্কে বলা হচ্ছে, এছাড়াও মাইগ্রেশন সম্পর্কে আলোচনা হচ্ছে, পরিব্রাজন সম্পর্কে, সেই জিনিসগুলো এখানে বলা হচ্ছে। তাই হোপ এই পয়েন্টটা ক্লিয়ার। নেক্সট পয়েন্টে যাব। তো পরবর্তী স্লাইডে, নেক্সট স্লাইডে আমরা যেটা দেখবো, দেখো নেক্সট স্লাইডে কি বলছে? জনঘনত্ব। জনঘনত্ব মানে হচ্ছে পপুলেশন ডেন্সিটি। জনঘনত্ব বলতে কি বোঝাচ্ছে? ধরো কোনো একটা এলাকা, ধরো আমি যদি বলি এইটা একটা পার্টিকুলার এলাকা, ধরো এই সেকশনে ধরো একটা এলাকা, এই একটা এরিয়া, এই এরিয়াটা চারদিকে ধরো 1 স্কোয়ার কিলোমিটার, 1 কিলোমিটার, চারদিকে 1 কিলোমিটার করে, মানে 1 স্কোয়ার কিলোমিটার হলো 1 বর্গ কিলোমিটার হলো। এই 1 বর্গ কিলোমিটারের মধ্যে কতজন লোক বসবাস করছে সেটাকে আমরা জনঘনত্ব বলছি, যে সিম্পল এরিয়াতে বলি। ঠিক আছে, এইবার আমরা যদি এখানে আলোচনা করি যে জনঘনত্ব দুটো জিনিসের ক্ষেত্রে আমরা বলতে পারবো, একটা হচ্ছে ইন্ডিয়া, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওকে, তাহলে আমরা এই দুটোকে আগে কিসের রেসপেক্টে আলোচনা করবো? 2011 জনসংখ্যা বা সেন্সাস যেটা বলি। 2011 এর ইন্ডিয়ার পপুলেশন ডেন্সিটি ছিল 382% পার স্কোয়ার কিলোমিটার, 382% পার স্কোয়ার কিলোমিটার। ওকে, আর ওয়েস্ট বেঙ্গলে ছিল 1028, 1028 জন প্রতি বর্গ কিলোমিটার। হয়ে গেল আমাদের এই পার্টটা। কিন্তু এটাই যখন আমরা প্রেজেন্ট সিনারিওতে দেখব, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ডেটাটা আমাদের অ্যাকিউরেট নেই আমাদের কাছে। পশ্চিমবঙ্গের জনসংখ্যা ডেফিনেটলি, জনঘনত্ব ডেফিনেটলি 1150 পেরিয়ে গেছে। আর ভারতের রেসপেক্টে যদি বলি, এটাই বেড়ে হয়েছে কত? এটাই বেড়ে হয়েছে 492 পার স্কোয়ার কিলোমিটার। এটা কত, কবে ডেটা বলছি? 2025-এর ডেটা বলছি ভারতের রেসপেক্টে, প্রেজেন্ট ডেটা একদম। ওকে, নেক্সট। এইবার পপুলেশন ডেন্সিটিতে যাওয়ার আগে আমরা দুটো জিনিস দেখে নেবো একটু, যেটা আমাদের লাগবে। ভারতের সব থেকে বেশি জনঘনত্ব যদি বলি রাজ্য হিসেবে, অ্যাকচুয়াল সব থেকে বেশি জনঘনত্ব রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলকে যদি মিলিয়ে বলি, তাহলে অ্যান্সার হবে দিল্লি, 11,300-র কাছাকাছি। ঠিক আছে, কিন্তু যদি ভারতের জনঘনত্ব বলি সব থেকে বেশি কোন রাজ্যের, তাহলে অ্যান্সার হবে বিহার। বিহার সেকেন্ডে হবে ওয়েস্ট বেঙ্গল, থার্ডে হবে কেরালা। বিহার তো আমরা দেখলাম কত, 1102 পার স্কোয়ার কিলোমিটার। ওয়েস্ট বেঙ্গল আমরা এখানে দেখে নিয়েছি 1028 পার স্কোয়ার কিলোমিটার, সব কিন্তু 2011 রেসপেক্টে। কিন্তু কেরালা হচ্ছে 860 পার স্কোয়ার কিলোমিটার, পার স্কোয়ার কিলোমিটার। ওকে, তাহলে পেয়ে গেলাম। এবার আমরা থিওরিতে আসবো। আমি বললাম না দুটো জিনিস আমাদের লাগবে, একটা হচ্ছে ইনফরমেটিভ জিনিস, একটা হচ্ছে থিওরিটিক্যাল। ইনফরমেটিভ পার্টটা আমরা করলাম, থিওরিটিক্যালে ঢুকবো। জনঘনত্ব হলো কোনো অঞ্চলে মানুষের বন্টনগত তারতম্যের সূচক, ডিস্ট্রিবিউশনাল ইন্ডেক্স বলা হচ্ছে। ঠিক আছে, বা ডিফারেন্সিয়াল ডিস্ট্রিবিউশনাল ইন্ডেক্স। কোন স্থানের মোট জমি ও মোট জনসংখ্যার পরিমাণ অনুপাতকে, ঠিক আছে, সেখানে মোট জমি কত আর সেখানে কতজন লোক বসবাস করছে, সেটা একটা নির্দিষ্ট এরিয়া হবে, যেটা আমরা বলেছি এখানে, সেইটাকে বোঝাচ্ছে। বৈশিষ্ট্য যদি বলি, পরিমাণগত সম্পর্ক, জনঘনত্বে মানুষ ও জমির অনুগত অবস্থা বা আমি বলতে পারি আদর্শ অবস্থা বোঝা যায় না। দ্বিমাত্রিক চিন্তা বা 2 ডাইমেনশনাল থট যদি বলি, এখানে জমি বলতে দৈর্ঘ্য প্রস্থ যুক্ত ক্ষেত্রকে বোঝায়, দৈর্ঘ্য প্রস্থ যুক্ত যে ক্ষেত্রটা চারদিকে সেম হবে কিন্তু। ওকে, প্রকৃতির জনসংখ্যা বোঝা যায় না। দেশের জনবন্টন জানা গেলেও, মানে আমি একটা দেখছি দিল্লিতে জনঘনত্ব আমরা বুঝতে পারছি যে 11,300-র কাছাকাছি, 11,297 জন প্রতি বর্গ কিলোমিটার। তার মানে এখান থেকে ইন্ডিয়া পপুলেশন কত থ্রি বোঝা যাবে? বোঝা যাবে না।
বা কলকাতার জনঘনত্ব দেখলে আমি কি ওখান থেকে পশ্চিমবঙ্গের জনঘনত্ব অনুমান করতে পারবো? করতে পারবো না। তাহলে এখান থেকে প্রেডিকশন করা যাবে না। তো দেশের জনবন্টন জানা গেলেও এ থেকে জনসংখ্যা সম্পর্কে জানা যায় না। যেমন জনঘনত্ব কম হলে জনসংখ্যা বেশি হতে পারে, একটু আগে যেটা বললাম যে জনঘনত্ব কম, চীনের জনঘনত্ব 128, কিন্তু চীন পৃথিবীর সব থেকে পপুলেটেড কান্ট্রি ছিল, এখন সেকেন্ড হয়ে গেছে। তবে জনসংখ্যা 128, মানে 5 কোটি। এটা 2011 সেন্সাস কিন্তু, হ্যাঁ। উদাহরণ, 2001 খ্রিস্টাব্দে ভারতের জনঘনত্ব ছিল প্রতি বর্গ কিলোমিটার 324 জন। এখানে 2001-এরটা আমি তুলে রেখেছি কেন, বোঝার চেষ্টা করো। 2011 আমরা এখানে বলে দিয়েছি, 2025 আমি এখানে আলাদা করে আলোচনা করে দিয়েছি। বাই চান্স যদি 2001 ধরো তুলে দিল, 2001-এর থেকে 2011-তে জনঘনত্ব কত বেড়েছে, আমি তো 2001-এর সেন্সাস জানি না, এই জন্য 2001টা এখানে তোলা আছে। ওকে, তো এটা মাথায় রাখো যে 324 2001, 382 আমরা যদি বলি 2011, আর বর্তমানে 492 মানে 2025। তিনটে ডেটা জানলে আমরা কম্প্যারিজন বা পার্সেন্টেজটা ইজিলি বার করতে পারবো। নেক্সট, পরবর্তী ক্ষেত্রে মানুষ জমি অনুপাত বলতে কি বোঝাচ্ছে? দেখো, মানুষ জমি অনুপাত বলতে কি, মানুষ জমি অনুপাত মানে হচ্ছে ম্যান ল্যান্ড রেশিও। দেখো, সম্পদের প্রাচুর্য ও স্বল্পতার সূচক হলো মানুষ জমি অনুপাত। মানুষ জমি অনুপাত মানে ম্যান ল্যান্ড রেশিও। কোনো একটা অঞ্চলে যেই পরিমাণ জনসংখ্যা বা পপুলেশন রয়েছে তার রেসপেক্টে ওই অঞ্চলে যে জমি রয়েছে সেটা কি এনাফ। মানে ধরো কোনো একটা অঞ্চলে, যেমন শহরাঞ্চলে দেখি জনসংখ্যা অতিরিক্ত, জমির তুলনামূলক পরিমাণটা কম, তাহলে মানুষ জমি অনুপাত ডেফিনেটলি আইডিয়াল নয়। এই জন্য শহরাঞ্চলে কি দেখা যায়, শহরাঞ্চলে ফ্ল্যাট কালচার দেখা যায়, যে একটা বিল্ডিং এর উপর ফ্লোর 10-15টা ফ্লোর দাঁড়িয়ে আছে, কিন্তু ওইটুকু জায়গায় অত লোক বসবাস করছে। কিন্তু সিমিলারলি যদি গ্রামাঞ্চলে দেখি, মানুষ জমি অনুপাত তুলনামূলকভাবে কম বা আদর্শের জায়গায় রয়েছে। কেন? সেখানে এরিয়া বেশি এবং প্রত্যেকের সেই অনুপাতে জনসংখ্যাটা কম, এরিয়ার অনুপাতে। ওকে, তাহলে কি হচ্ছে, সেখানে ফ্ল্যাট কালচারের ডেভেলপমেন্ট হওয়ার প্রয়োজন নেই, কেন প্রেশারটা অতটা নেই গ্রামের জমির ওপর। তো সেটাই বলছে যে কোনো অঞ্চলের মোট জনসংখ্যাকে মোট কার্যকর জমির পরিমাণ দিয়ে ভাগ করলে যে সংখ্যাটি পাওয়া যায় তাকে মানুষ জমি অনুপাত বলে। আমরা যদি বলি মোট জনসংখ্যাকে মোট কার্যকর জমির পরিমাণ দিয়ে ভাগ করলে, মোট জনসংখ্যা বলতে টোটাল পপুলেশনকে কি বলছে, মোট কার্যকর জমির পরিমাণ দিয়ে ভাগ করলে। মোট কার্যকর জমির পরিমাণ মানে টোটাল এফেক্টিভ ল্যান্ড, যেটা কাজে লাগছে আমাদের, জলা জমি নয় কিন্তু, টোটাল এফেক্টিভ ল্যান্ড দিয়ে ডিভাইড করলে, মানে এটা বাই এটা, লব বাই হর, মানে রেশিও চলে আসছে। তো এখানে সেক্ষেত্রেই আমরা এই মানুষ জমি অনুপাত পেয়ে যাচ্ছি বা ম্যানল্যান্ড রেশিওটা পেয়ে যাচ্ছি। এবার কি বলছে, ইহা জমির উৎপাদন ক্ষমতার উপর ডিপেন্ড করে। উৎপাদন ক্ষমতা মানে এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি কেমন, উৎপাদন ক্ষমতা কেমন, সেটা আমাদের কাজে লাগছে। সঙ্গে কি বলছে, ইহা সর্বদা গতিশীল ও পরিবর্তনশীল। গতিশীল পরিবর্তনশীল মানে একটা জমি থেকে যে ফার্টিলিটি মানে ফার্টাইলনেস রয়েছে সেটা সবসময় কি সেম থাকবে? ডেফিনেটলি না। কখনো জমির পরিমাণে উর্বরতা কমতে পারে, কখনো বাড়তে পারে, ভ্যারি করছে এখানে আমাদের। সঙ্গে বলছে মানুষ জমি অনুপাত 1492 জন প্রতি বর্গ কিলোমিটার। এটা কোথাকার বলছে? মিশরের জনঘনত্ব বলছে। মানুষ জমি অনুপাত 1492 জন। কেন? ওই নদী তীরবর্তী অঞ্চলে মানুষের ডিপেন্ডেন্সি বেশি। মানে ঘুরিয়ে এখানে বলা হচ্ছে কি, যে কোনো একটা অঞ্চলে যত লোক বসবাস করছে সেই অনুপাতে কার্যকর জমি কত। ল্যান্ড বলতে এফেক্টিভ ল্যান্ড বা কার্যকর জমির কথা বলছে, মানে কার্যকর মানে কাজে লাগবে মানুষের, সেখান থেকে সেই জমিটাকে কাজে লাগবে। এই জমিটা জলা জমি, সেখানে এগ্রিকালচার করা যাবে না, বসতি স্থাপন করা যাবে না, তো ওয়েস্টেজ হয়ে গেল জায়গাটা। ওইটা না, এফেক্টিভ ল্যান্ডকে ধরবো আমরা। ওকে, যেটাকে দিয়ে আমরা এগ্রিকালচার কাজে লাগাতে পারবো বা অন্য কোনো ফার্মিং এর কাজে লাগাতে পারবো, সেগুলোকে বোঝাচ্ছে। নেক্সট, জনঘনত্ব মানুষ জমি অনুপাতের পার্থক্য। এটা আমাদের ভালো, এখান থেকে আমাদের কোয়েশ্চেন যেটা মেনলি দিতে পারে সেটা কি, যেটা মেন কোয়েশ্চেন দিতে পারে সেটা হচ্ছে ইকুয়েশন। দুটোর মধ্যে ফর্মুলাটা বলতে পারি। এবার জনঘনত্বের ক্ষেত্রে কি বলছে, দেখো বৈশিষ্ট্য দেওয়া আছে এখানে 1 2 3 4 5, কি কি প্যারামিটারের ওপর আলোচনা করব, দুদিকে দুটো ভাগ করে দেওয়া আছে। ফার্স্টে বলছে বৈশিষ্ট্যতে সংজ্ঞা। সংজ্ঞাতে কি বলছে, কোন দেশের মোট জনসংখ্যার ও মোট জমির অনুপাত, সেটাকে আমরা বলছি যে জনঘনত্ব। জনসংখ্যা ও মোট জমির অনুপাতকে আমরা বলছি জনঘনত্ব। কোন দেশের মোট জনসংখ্যা ও মোট কার্যকর জমির অনুপাত, সেটাকে বলা হচ্ছে। এক্ষেত্রে বলা হচ্ছে সূত্র থেকে কি, মোট জনসংখ্যা বাই মোট জমির আয়তন, মোট জনসংখ্যা বাই মোট জমির আয়তন, এটা কিন্তু মাথায় রাখবো। ওকে, এখানে কি বলছে,
মোট জনসংখ্যা ডিভাইডেড বাই মোট কার্যকর জমি ইনটু মোট জমি উৎপাদন ক্ষমতা। কি মানে আমি আবার ইংলিশে বলে দিচ্ছি যে এটা বলছে মোট জনসংখ্যা মানে টোটাল পপুলেশন ডিভাইডেড বাই মোট জমির আয়তন, দ্য টোটাল ল্যান্ড এরিয়া। এখানে কি বলছে ম্যানল্যান্ড রেশিওতে বা মানুষ জমি অনুপাতে বলছে মোট জনসংখ্যা মানে টোটাল পপুলেশন ডিভাইডেড বাই টোটাল এফেক্টিভ ল্যান্ড ইনটু টোটাল প্রোডাক্টিভ ল্যান্ড, উৎপাদন ক্ষমতা বা প্রোডাকশন ক্যাপাবিলিটিস সেটাকে বোঝাচ্ছে। কিন্তু ম্যানল্যান্ড রেশিও বা মানুষ জমি অনুপাত এখানেই জনঘনত্ব থেকে আলাদা। মানে এই দুটোর মধ্যে যদি বলি আমরা কোন পয়েন্টটাকে প্রপার ইউটিলাইজ করা যেতে পারে বা অ্যাকচুয়াল কোন পয়েন্টটাকে ধরে এগোলে আইডিয়াল দিকটাতে আমরা পৌঁছাতে পারি, সেটা হচ্ছে ম্যানল্যান্ড রেশিও। ওকে, নেক্সট কাম্য ধারণা জনসংখ্যা। কাম্য ধারণা মানে হচ্ছে অপটিমাম পপুলেশন। আমরা এটা নিয়ে আলাদা স্লাইডে আলোচনা করব। অপটিমাম পপুলেশন মানে হচ্ছে কাম্য জনসংখ্যা। এর দ্বারা দেশের কাম্য জনসংখ্যা সম্পর্কে ধারণা লাভ করা যায় না। একটা দেশে জনঘনত্ব কত আছে তার উপরে আমি বুঝতে পারবো যে ওই জনঘনত্ব যেটা রয়েছে সেটা বেশি না কম, কোনোদিনই বোঝা যাবে না। আমি বলছি যে যে কোনো একটা XYZ দেশে জনঘনত্ব হচ্ছে ধরো 500 জন প্রতি বর্গ কিলোমিটারে, এখান থেকে আমি কখনোই বলতে পারবো না যে এইটা বেশি না কম, কেন আমি ওই দেশের টোটাল এরিয়া তো জানি না, তো খুব স্বাভাবিকভাবে বলা যাবে না। তাহলে এখানে কি বলছে, কিন্তু এটিতে কাম্য জনসংখ্যা সম্পর্কে ধারণা করা যায়। ওকে, কেন ম্যানল্যান্ড রেশিও তো পপুলেশন ডেন্সিটির উপর বেস করেই তৈরি হয়, ঠিক আছে, বা অপটিমাম পপুলেশনটাই আমরা জানতে হবে। অপটিমাম পপুলেশন কেন, এফেক্টিভ ল্যান্ড কি ইউজ করা হচ্ছে, তো অপটিমাম পপুলেশন মানেই হতো এফেক্টিভ ল্যান্ড কে বা কার্যকর জমিকে ইউজ করা হচ্ছে। নেক্সট, পোষণ ক্ষমতা। জমির পোষণ ক্ষমতা বিচার করা যায় না, পোষণ ক্ষমতা বিচার করা যায়, মানে জমির প্রোডাক্টিভ ক্যাপাবিলিটিটা সেটাকে বলছে। যে লোক বসতি কতটা ব্যাপক ও কার্যকর জমির উপর বন্টন করে জানা যায় না, জনবসতির তীব্রতা অর্থাৎ মানুষ জমি অনুপাতের অনুসারে চাপ কতটা তা বোঝা যায়। তার মানে কি, আমরা পপুলেশন ডেন্সিটি ক্ষেত্রে যে জনঘনত্ব ছাড়া মানে এই ইকুয়েশনটা ছাড়া আর কোনো কিছু এইখান থেকে বার করা যাচ্ছে না, জানা যাচ্ছে না, কিন্তু বাকি ম্যানল্যান্ড রেশিও থেকে প্রত্যেকটা জিনিস ক্লিয়ারলি জানা যাচ্ছে। তার মানে কি, যে কোনো একটা জমির ক্ষেত্রে পপুলেশনের প্রেশার ওই জমিটায় সেটা অ্যাকচুয়াল আইডিয়ালি সমস্ত আদার ক্যারেক্টার গুলোকে ডেভেলপ করে ক্লিয়ারলি ইন্ডিকেট করে, সেটা এখানে বলেছে। নেক্সট, এইটা পরবর্তীতে একটা যেটা বললাম আমরা আলাদা আলোচনা করব। কাম্য জনসংখ্যা মানে হচ্ছে অপটিমাম পপুলেশন। অপটিমাম পপুলেশন কি, অধ্যাপক ক্যানন, এটা হচ্ছে ক্যানন কি, এডুইন ক্যানন, এডুইন ক্যানন 1924 সালে তার একটা বই লিখেছিল, বইটার নাম হচ্ছে ওয়েলথ। এই বইতে তিনি বলেছে, কি বলেছে, যে অধ্যাপক ক্যানন কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা, উনি ফাউন্ডার বা প্রোপাউন্ডার ছিল। এবার কত সালে বলেছে, কোন বইতে বলেছে আমরা দেখতে পাচ্ছি। ক্যানন, যখন কোনো দেশে মোট জনসংখ্যা সেই দেশে মোট কার্যকর জমি ও সম্পদ বৃদ্ধির সাথে সাথে সুসামঞ্জস্যভাবে গড়ে ওঠে, মানে আইডিয়ালি ডিস্ট্রিবিউটেড হচ্ছে, ঠিক আছে, তখন তাকে আমি বলি কাম্য জনসংখ্যা। সোজা কথায় যদি বলি যে আমার কাছে যা জমি আছে তার রেসপেক্টে আমি এই জমিতে আমার পক্ষে আদর্শ জনসংখ্যা হচ্ছে 300 জন, সেখানে কি, সেখানে এটা হচ্ছে অপটিমাম পপুলেশন, কাম্য জনসংখ্যা, এক্সপেক্টেড, আদর্শ বলতে পারি। এবার 300 জন আমার কাছে জমি আছে, সেখানে আমি 300 জনকে আমি আইডিয়াল, সেখানে 500 আছে, মানে কি ওভার পপুলেশন। 300 জায়গায় 100 আছে, আন্ডার পপুলেশন। তার মানে এর উপরই ওভার আন্ডারটা ডিপেন্ড করে। তাহলে ওভার পপুলেশন জনাকীর্ণতা, আন্ডার পপুলেশন জনস্বল্পতা, এগুলো কিসের উপর ডিপেন্ড করে, অপটিমাম পপুলেশনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আর অপটিমাম পপুলেশন শহরাঞ্চলে কোনোদিন মেনটেন হয় না। কেন, শহরাঞ্চলে বিশেষ করে মেট্রোপলিটন সিটিগুলোতে জনসংখ্যার চাপ সবসময় বেশি থাকে, এরিয়া কম, পপুলেশন প্রেশার বেশি। তো অপটিমাম পপুলেশন কোথায় মেজার করা, কোথায় মেনটেন হওয়া সম্ভব না, আমরা সিম্পল ওয়েতে বলবো শহরাঞ্চলগুলিতে বা মেট্রোপলিটন সিটিগুলোতে বা ক্যাপিটাল সিটিগুলিতে, রাজধানীগুলোতে মেনটেন হওয়া কোনোদিনই সম্ভব না। তোমরা যদি ভেবে দেখো কলকাতার কথা ভেবে দেখো, দিল্লির কথা ভেবে দেখো, পাটনার কথা ভেবে দেখো, তো মেনটেন করা সম্ভব না। নেক্সট, ব্যবহার বা প্রকৃতি, নেচারের কথা বলছে। কাম্য জনসংখ্যা 4টি অর্থে ব্যবহৃত হয়। এক, যে জনসংখ্যা দ্বারা দেশের মাথাপিছু আয় সর্বাধিক হবে, জনসংখ্যা দ্বারা, এটা বোঝে, এটা ক্ষেত্রে বাবার ক্ষেত্রে আমাদের কাজে লাগে। 2, যতদূর পর্যন্ত জনসংখ্যা বাড়বে প্রান্তিক উৎপাদন বা মার্জিনাল প্রোডাকশন সর্বনিম্ন হবে, ঠিক আছে। কাম্য জনসংখ্যা হবে সর্বনিম্ন, কল্যাণ স্তর
গড় উৎপাদনের সমান, প্রান্তিক উৎপাদন সর্বদা 0 হবে। এগুলো আমরা আলোচনা করব। কি জিনিস দেখো, ধরো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জনসংখ্যা বাড়ছে আস্তে আস্তে, বাড়তে বাড়তে এই জায়গাটা হচ্ছে আমাদের আইডিয়াল কাম্য জনসংখ্যা। আমার কাছে জমি আছে, আমি এতটা অব্দি নিতে পারবো। এবার এরপরও যদি বাড়তে থাকে তার মানে এটা হচ্ছে এক্সেস, বা এরপর যদি কমতে থাকে তার মানে কি হলো, এটা হচ্ছে আইডিয়াল। তার মানে আমার এতটা অব্দি লেভেল লোড নেওয়ার ক্ষমতা আছে আমার জমির, আমার ওখানে পপুলেশন ততটাই আছে, ঠিক আছে, ডিস্ট্রিবিউশনটা প্রপার ওয়েতে হয়েছে। তো সেই জিনিসটাই কিন্তু এখানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে অপটিমাম পপুলেশন বোঝানো হচ্ছে। যেমন কোন দেশে দেখা যায়, বলছে জাপান আর ইউরোপের দেশগুলো যখন বলা হচ্ছে, ইউরোপের প্রধানত 3খানা দেশকে এখানে মেনশন করা হয়ে থাকে। 3টে দেশ কি কি? একটা বলতে পারি আমরা ফ্রান্স, একটা বলতে পারি বেলজিয়াম, আর একটা বলতে পারি নেদারল্যান্ড বা হল্যান্ড। আমি লিখলাম না, ফ্রান্স আর বেলজিয়াম লিখে রাখলাম, ঠিক আছে। আর একটা লিখতে পারো স্পেন, লিখতে পারো স্পেন। ওদের ক্ষেত্রে এই অপটিমাম পপুলেশনের মেনটেনটা ওভারঅল দেখা যেতে পারে, জমি অনুপাতে জনসংখ্যা আদর্শ অনুপাতে আছে বা আদর্শ পরিমাণে আছে। কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্য, ঠিক আছে। কাম্য জনসংখ্যা সম্পদ, ওই সম্পদ মানে ইকোনমিক রিসোর্স হতে পারে, এগ্রিকালচারাল রিসোর্স হতে পারে, ল্যান্ড রিসোর্স হতে পারে, ফিজিক্যাল রিসোর্স হতে পারে, হিউম্যান রিসোর্স হতে পারে, সমস্ত কিছু সম্পদকে বোঝাচ্ছে। তো কাম্য জনসংখ্যা সম্পদ, মানুষ ও সংস্কৃতি, হিউম্যান অ্যান্ড কালচার, জমির উপযুক্ততার উপর নির্ভরশীল। জমির উপযুক্ততা মানে জমির মধ্যে প্রোডাক্টিভিটি কতটা আছে। এর বৈশিষ্ট্যগুলি মানে কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্যগুলি, এই ধারণাটি গতিশীল ও পরিবর্তন, স্ট্যাটিক নয়, স্থিতিশীল নয়, গতিশীল। মানে কি, কাম্য জনসংখ্যা আমার যা জমি আছে সেই রেসপেক্টে বললাম 300, সময়ের সাথে সাথে আমার যদি জমির পরিমাণ বেড়ে যায় মানে কি, পার্শ্ববর্তী, যেমন শুনি না গ্রেটার কলকাতা, বৃহত্তর কলকাতা, পার্শ্ববর্তী এলাকাগুলো সল্টলেক, নিউ টাউন গুলোকে নিয়েও ইনক্লুড করা হচ্ছে, তার মানে কি বেড়ে যাচ্ছে। ঠিক সিমিলার এখানেও বলা হয়েছে। ইহা পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিটা দেশে আলাদা আলাদা হবে, ঠিক আছে। এই জনসংখ্যা দ্বারা ফার্স্ট পয়েন্ট হয়ে গেল, আমাদের সেকেন্ড পয়েন্ট হয়ে গেল। তাহলে এবার কি বলছে, যে এই জনসংখ্যা দ্বারা মাথা পিছু আয় সর্বাধিক হয়। মানে কি, এই জনসংখ্যাটা যদি মেনটেন হয়, অপটিমাম পপুলেশন যদি মেনটেন হয়, মানে অপটিমাম পপুলেশন যতটা দরকার ততটাই যদি আছে, তাহলে সেখানে মাথা পিছু ইনকাম বা পার ক্যাপিটা ইনকাম সেখানে কি হবে, আইডিয়াল হবে, বা যতটা হওয়া উচিত সেইটাই মেনটেন হবে এখানে। ওকে, তাহলে এই পয়েন্টটা কিন্তু আমরা এখানে মাথায় রাখবো। নেক্সট, ইহা কোনো দেশের প্রাকৃতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক পরিবেশে সে দেশের মানুষের কর্মের আদর্শ অনুপাত, ঠিক আছে, আইডিয়াল রেশিও আমরা বলবো। নেক্সট, কোনো দেশের সম্পদের পূর্ণ ব্যবহার সম্ভব, মানে কোনো দেশের কাছে যে সম্পদ রয়েছে সেটাকে কি করা হচ্ছে, আইডিয়ালি ব্যবহার করা হচ্ছে। কোনো দেশের কাছে যে সম্পদ রয়েছে সেটা কি করা হচ্ছে, আইডিয়ালি, মানে সম্পদ বলতে কি, জমিটাকে প্রপার ওয়েতে কাজে লাগানো হচ্ছে, বা জমিটাকে প্রপার ওয়েতে কাজে লাগানো হচ্ছে ছাড়াও আমরা কি বলতে পারি, যে প্রপার ওয়েতে কাজে লাগানো ছাড়াও তো জমিটার মধ্যে যে রিসোর্সটা আছে সেটাকেও আমরা আইডিয়াল রেশিওতে কাজে লাগাতে পারি। ওকে, নেক্সট কি বলছে, জনসংখ্যার জীবন মানের উচ্চ হয়। জনসংখ্যার জীবন মানের উচ্চ হয় মানে কি, যে লাইফস্টাইল ডেভেলপমেন্ট হয়, পপুলেশন অতিরিক্ত বেশি নেই, প্রেশারটা কম। তার মানে কি, সম্পদের ডিস্ট্রিবিউশন সকলের ক্ষেত্রে সমান হচ্ছে। ডিস্ট্রিবিউশন মানে কি, সরকারের বা দেশের জনগণের সেইখানে সম্পদের মধ্যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন। যেমন আমরা দেখি আমেরিকা পৃথিবীর সব থেকে বড় দেশ, রাশিয়া আয়তনের দিক থেকে, সেকেন্ডে কানাডা, থার্ডে আগে চায়না ছিল, এই থার্ডে আগে ইউএসএ ছিল, এখন চায়না চলে গেছে। আর ফোর্থে যদি দেখি ইউএসএর জনসংখ্যা যদি বলি আমরা, নিয়ার অ্যাবাউট 50 to 55 crore এরকম, 50 থেকে 55 কোটি। কিন্তু ফোর্থ পপুলেশনের দিক থেকে বর্তমানে থার্ডে আছে চায়নার বর্তমান জনসংখ্যা 146 CR, 146 কোটি। তার মানে বুঝতে পারছো যে থার্ড আর ফোর্থের মধ্যে জমির পরিমাণের ডিফারেন্সটা কত। ইউএস এর কাছে জমি যেই অনুপাতে আছে জনসংখ্যা তার অনুপাতে কিন্তু কম। চায়নার কাছে বা ভারতের কাছে জমি যেই অনুপাতে আছে তার থেকে জনসংখ্যার চাপ অনেক বেশি। বিশেষ করে চায়না তো পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ, ভারত তো সপ্তম বৃহত্তম দেশ, ভারতের উপর চাপটা আরো বেশি, কিন্তু আর ডে বাই ডে পপুলেশন বাড়ছে। তারপর বলছে কি, কোনো দেশের সম্পদের পূর্ণ ব্যবহার, যেটা আমরা বললাম লাইফস্টাইলকে বোঝা যায়। লাস্ট পয়েন্ট কি বলছে, বেকারত্ব খুবই কম। কেন, আইডিয়াল রেশিও তো সকলের হাতে কম বেশি পরিমাণ কাজ রয়েছে,
কেউ একদম না খেয়ে মরছে না বা কারোর নাম কে বাঁচতে রোজগার নয় কিন্তু। তো এখানে সেটা মেনটেন হচ্ছে। জাপানে এই বৈশিষ্ট্যগুলো দেখা যায়, ঠিক আছে? কেন? জাপান এমন একটা দেশ যে তার এডুকেশনের উপর প্রচুর খরচা করে, ঠিক আছে? তার বাজেটের একটা বড় অংশ এডুকেশনের পিছনে খরচা করে। ইন্ডিয়াতে তার বাজেটের ম্যাক্সিমাম মেরে কেটে 3 থেকে 3.5% দেওয়া হয়। 3.5% মানে প্রচুর ইন্ডিয়ার কাছে, যে 3.5% বাজেটে দেওয়া হচ্ছে। জাপানে কি তার বাজেটের প্রায় 15%-এর উপর এডুকেশনে খরচা করা হয়। জাপানে তাহলে কি হলো, এডুকেশন মানে কি, ওরা R&D তে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে, টেকনোলজিতে প্রচুর খরচা করে। তো আমাদের দেশে সেই পার্টটা হয়ে ওঠে না সম্পূর্ণ। একটা বড় লামসাম অ্যামাউন্ট আমাদের ডিফেন্সের পিছনে চলে যায়। ওকে, তো সেই জিনিসটা আমাদের বলা হলো। তাহলে কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্যগুলো আমরা বুঝলাম। ওকে, নেক্সট কোশ্চেনে, পরবর্তী কোশ্চেন আমরা দেখব জনস্বল্পতা, আন্ডার পপুলেশন। আমি বলেই দিয়েছিলাম যে অপটিমাম পপুলেশনের নিচে আসবো, আন্ডার পপুলেশন, ওপরে যাব ওভার পপুলেশন। ধরে রাখো এই বেঞ্চমার্কটা বা এই লাইনটা হচ্ছে অপটিমাম পপুলেশন। ওকে, এর নিচে আসবো আন্ডার পপুলেশন, এর ওপরে যাব ওভার পপুলেশন। এই তো জিনিস, ঠিক আছে? তো জনস্বল্পতা কি, আন্ডার পপুলেশন। আন্ডার পপুলেশন কোথায় হবে? মাথায় রাখো যেখানে লাইফস্টাইল খুব একটা ইজি নয়, টাফ লাইফস্টাইল, যেখানে প্রকৃতি খুব একটা সুবিধামূলক পরিস্থিতিতে নয়, সেই জায়গাগুলোকে আমাদের কিন্তু বোঝাচ্ছে। ওকে, কোন স্থানে প্রাকৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যা অপ্রতুল হয়, মানে তুলনামূলক কম হয়, বা জনসংখ্যার অভাবে যদি সম্পদ সৃষ্টি না হয়, তবে সেই অবস্থাকে জনস্বল্পতা বলে। এক, জনপ্রতি উৎপাদন কম, পার ক্যাপিটা বা পার হেড যদি প্রোডাকশন কমে যাচ্ছে। অনুন্নত জীবনযাত্রা, যেটা লাইফস্টাইলের কথা বললাম, ঠিক আছে? মানে পাহাড়ি অঞ্চলে দেখবি জনসংখ্যা তুলনামূলক কম হয়, কেন? ওখান থেকে কারো শরীর খারাপ হলো, 220 কিলোমিটার দূরে হসপিটাল, ঠিক আছে? মার্কেট 3 কিলোমিটার দূরে। নিকটবর্তী যদি আমরা বলি কোনো একটা শপিং সেন্টার বা শপিং মানে কেনাকাটার জায়গা, মার্কেট প্লেস, সেটা অনেকটা দূরে। তো শহরাঞ্চলের ক্ষেত্রে সেই জায়গাটা হয় না। আমরা জানি শহরাঞ্চলে বসবাস করলে, আমি বাড়ি যেখানেই হোক না কেন, আমার বাড়ি 1-1.5 কিলোমিটারের মধ্যে, 2 কিলোমিটার ম্যাক্সিমাম, আমি কোনো না কোনো ছোট ছোট হসপিটাল, নার্সিংহোম কিছু না কিছু পেয়ে যাবো। তাহলে অ্যাক্সেসটা ইজি হয়ে যায়। এবার তো ট্রান্সপোর্ট তো আছে, পাহাড়ি অঞ্চলের ক্ষেত্রে ট্রান্সপোর্টেশনের আর শহরাঞ্চলের ক্ষেত্রে ট্রান্সপোর্টেশনের সুবিধা বুঝতে পারছো। পাহাড়ি অঞ্চলে রাত্রি 9টা বেজে গেল মানে অনেক রাত হয়ে গেল। শহরাঞ্চলের ক্ষেত্রে কি একদম ইভিনিং টাইমের মতো থাকে, সেম জিনিস। তো জনপ্রতি অনুন্নত জীবনযাত্রা, অপ্রতুল জনসংখ্যা দেখা যায়, মানে জনসংখ্যা খুবই কম দেখা যায়। উদাহরণসহ বলছে গভীর অরণ্য, ফরেস্ট রিজিয়ন, যেমন ব্রাজিলের অ্যামাজনের সেলভা ফরেস্ট, ঠিক আছে? যেখানে লোকজন খুব কম থাকে। দুর্গম পার্বত্য অঞ্চল, আন্দিজ, কুনেরি, নর্থ আমেরিকার ক্ষেত্রে বলা হচ্ছে। মালভূমি, তিব্বত মালভূমিতে, যেন চায়নার আন্ডারে যে তিব্বত মালভূমি রয়েছে, মানে চায়না যেটাকে তিব্বতকে দখল করে রয়েছে, তিব্বত প্লেট, এটা খুবই কম দেখতে পাওয়া যায়। কানাডা ও ব্রাজিলে প্রাকৃতিক সম্পদে ভরপুর হলো, কানাডা ও ব্রাজিল প্রাকৃতিক সম্পদে ভরপুর হলো, জনস্বল্পতার কারণে অর্থনৈতিক উন্নত হয়নি। কেন? ব্রাজিলের একটা বড় অংশ হচ্ছে ফরেস্ট, যেটা অ্যামাজন ফরেস্ট, ফুসফুস বলা হয় ওয়ার্ল্ডের, বা যেটাকে আমরা সেলভা ফরেস্ট বলি। তো ফরেস্ট থাকলে, আমার কাছে যদি এতটা এরিয়া থাকে, এতটা যদি ফরেস্ট থাকে, তাহলে আমার ডেভেলপমেন্টটা হবে কোত্থেকে? এইটুকু জায়গার উপর আমার পুরো ইকোনমিটা ডেভেলপ করছে। নামেই আমার কাছে জায়গা প্রচুর। আর ব্রাজিল পৃথিবীর 5ম বৃহত্তম দেশ, আর কানাডা পৃথিবীর 2য় বৃহত্তম দেশ। তা বুঝতে পারছো, বড় দেশ হলেই যে আমার কাজে লাগবে তা নয়। আমরা যেমন জানি, ধরো আমরা বলতে পারি পৃথিবীর 2য় বৃহত্তম দেশ হচ্ছে আয়তনের বিচারে কানাডা। কানাডা সব থেকে বড় দেশ, এই 2য় বৃহত্তম দেশ। আর সব থেকে বড় দেশ হচ্ছে রাশিয়া। রাশিয়ার তো একটা বড় অঞ্চল সাইবেরিয়া, ওখানে লোকজন মানে জনঘনত্ব হচ্ছে মানে হাতে গোনা, জনবসতি হাতে গোনা। তো সেক্ষেত্রে আমরা কি দেখবো, রাশিয়া কি পুরো জনসংখ্যা রয়েছে, পুরো কাজে লাগছে না, ঠিক আছে? তার মানে টেম্পারেচার বা ক্লাইমেটটা মানুষের বসবাসের আইডিয়াল হতে হবে, মানে অনুকূল হতে হবে, ফেভারে থাকতে হবে। ওকে, নেক্সট। এবার সেম কাম্য জনঘনত্ব, আমরা কাম্য জনসংখ্যা পড়েছিলাম, কাম্য জনঘনত্ব কিছুই না, জনসংখ্যার জায়গায় জনঘনত্ব। যে আমাদের 1 স্কোয়ার কিলোমিটারে আমাদের এরিয়া অনুযায়ী, রিসোর্স অনুযায়ী, সম্পদ অনুযায়ী, ল্যান্ড অনুযায়ী থাকা উচিত 300, আছে 300-র আশেপাশে, হয়ে গেল কাম্য জনঘনত্ব। এটা জনসংখ্যার জায়গায় জনঘনত্ব, আর আলাদা কিছু নেই। তো কাম্য জনঘনত্ব হলো হচ্ছে আদর্শ জমি জনসংখ্যার সূচক, মানে আইডিয়াল ল্যান্ড এবং পপুলেশনের ইন্ডেক্স একটা। তাহলে এটাকে কি বলছে? এই দুটো জিনিসের ইন্ডেক্স, মানে একটা আইডিয়াল ল্যান্ড এবং পপুলেশনের ইন্ডেক্সকে বোঝাচ্ছে।
যখন কোনো অঞ্চলে জনঘনত্ব প্রয়োজনের তুলনায় বা আঞ্চলিক সংগতির তুলনায় যথার্থ ভারসাম্য স্থাপন করে, তখন তাকে কাম্য জনঘনত্ব বলে। কাম্য মানে কি? অপটিমাম, মানে আমার যতটা হওয়া উচিত ততটাই আছে, যতটা থাকা উচিত ততটাই আছে, দ্যাট ইজ অপটিমাম বা কাম্য। ঠিক আছে, কাম্য জনগণনা একটি তত্ত্বগত ব্যাপার, মানে এটা আম, তত্ত্বগত বলতে অন্য দেশের ক্ষেত্রে যেই সংখ্যাটা হবে আমার দেশের ক্ষেত্রে সেই সংখ্যাটা নাও হতে পারে, বেশি হতে পারে, কম হতে পারে। সর্বনিম্ন জনঘনত্ব অঞ্চলে, যেমন সাইবেরিয়া, একটু আগে যেটা বলছিলাম, সাইবেরিয়া, অস্ট্রেলিয়া, কাম্য জনঘনত্ব অর্জন করা সম্ভব। কেন সম্ভব? এখানে তো পপুলেশন কম, আমি সেই মূলত কোনো জনসংখ্যাকে তুলে নিয়ে গিয়ে যদি ওখানে বসাই, তাহলে সেটা কিন্তু অ্যাচিভ করা সম্ভব। কিন্তু সর্বোচ্চ জনঘনত্ব যেমন দক্ষিণ পূর্ব এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, হিউজ পপুলেশন প্রেশার। ঠিক আছে, মানে সাউথ ইস্ট এশিয়া যদি বলি পৃথিবীর সব থেকে বেশি পপুলেশন প্রেশার এখানে, তো সেখানে কাম্য জনঘনত্ব প্রবর্তন দুরূহ ব্যাপার, মানে এখানে হেভি পপুলেশন রয়েছে। কাম্য জনগণতের অর্থনৈতিক গুরুত্ব বিশেষ তাৎপর্যময়। কেন এই অর্থনৈতিক গুরুত্ব? জনসংখ্যা বেশি রয়েছে, ইকোনমিক ডেভেলপমেন্ট হাই, ইকোনমিক ডেভেলপমেন্ট হাই মানে তুলনামূলক পার ক্যাপিটা ইনকাম বেশি, আদার সোশ্যাল ডেভেলপমেন্ট বেশি, গভর্নমেন্টের অ্যাক্টিভিটি বেশি, গভর্নমেন্টের ইনভলভমেন্ট বেশি, সোশ্যাল ডেভেলপমেন্ট বেশি, সমস্ত কিছু ডেভেলপমেন্ট ওখানে লক্ষ্য করা যায়। মানব জীবনের উচ্চমান, উচ্চমান মানে লাইফস্টাইল, লাইফস্টাইল হাই ওখানে, যেটা একটু আগেই বলছিলাম, লাইফস্টাইল হাই কাম্য জনগণত্বের প্রসার ও সংরক্ষণের উপযোগী। ঠিক আছে, তো বেসিক জিনিস এই পার্টগুলো আমরা দেখলাম। নেক্সট, পরবর্তী ক্ষেত্রে আমাদের নেক্সট স্লাইডে যাব। জনাকীর্ণতা, আন্ডার পপুলেশন। এই ওভার জনাকীর্ণতা মানে হচ্ছে ওভার পপুলেশন, এক্সেস পপুলেশন, যতটা অপটিমাম থাকা দরকার তার থেকে তুলনামূলক অনেকটা বেশি আছে। নেক্সট পয়েন্ট, যখন কোন দেশের প্রাকৃতিক সাংস্কৃতিক জমির কার্যকারিতা সম্পদ, মানে কি ফিজিক্যাল রিসোর্স, কালচারাল রিসোর্স অ্যান্ড এফেক্টিভ ল্যান্ড রিসোর্স, এই উৎপাদনের তুলনায় জনসংখ্যা অতিরিক্ত বেড়ে গিয়ে সম্পদের ব্যবহারযোগ্যতা কার্যকর জমিকে অতিক্রম করে, তখন তাকে জনাকীর্ণতা বা উদ্বৃত্ত জনসংখ্যা বলে। উদ্বৃত্ত মানে কি? উদ্বৃত্ত মানে হচ্ছে এক্সেস, অতিরিক্ত, যা আমার দরকার তার থেকে বেশি, সেটাকেই আমরা বলছি জনাকীর্ণতা। জনাকীর্ণতা মানে কি? জনসংখ্যা কিলবিল করছে। ঠিক আছে, জনসংখ্যা যেমন শহরাঞ্চলে গেলেই দেখতে পাওয়া যায়, গ্রামাঞ্চলের লোকেরা যখন শহরাঞ্চলে যায় তখন কি বলে, এ বাবা কত লোক। ঠিক শহরাঞ্চলের লোকেরা গ্রামাঞ্চলে বা একটু ইন্টিরিয়ার সাইডে পাহাড়ি এলাকায় ঘুরতে যায়। শহরাঞ্চলের লোকেরা সাধারণত কোথায় ঘুরতে যাওয়ার চেষ্টা করে? একটু ইন্টিরিয়ার, নর্থ বেঙ্গল ইন্টিরিয়ার প্লেস ঘুরতে যায়। কেন? জনসংখ্যা কম। ওকে, নেক্সট বৈশিষ্ট্য, মাথাপিছু আয় কম, জনসংখ্যা বেশি, সবাই অতিরিক্ত পরিমাণে রয়েছে, মানে গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চলের লোকে কাজ করতে যাচ্ছে। ঠিক আছে, বা জীবিকা অর্জনের জন্য যাচ্ছে, বা শিক্ষার জন্য যাচ্ছে, স্বাস্থ্যের জন্য যাচ্ছে, বা আদার্স কোনো পসিবিলিটি বা ফেসিলিটিস পেয়েছে তার জন্য যাচ্ছে। তো তার জন্য কি হচ্ছে, সবাই যদি এক জায়গায় কনসেন্ট্রেট করে, তাহলে সেখানকার যে ইনকামটা সেটা তো ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, তাহলে মাথাপিছু আয়টা কি হচ্ছে? কমে যাচ্ছে। ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কার্যকর হচ্ছে, মানে উৎপাদন ক্রমশ কি হচ্ছে? কমে যাচ্ছে, মানে জমির উৎপাদন, জমির প্রোডাকশন ক্রমশ কমে যাচ্ছে। ইকোনমিক প্রোডাকশন, সেই এলাকা তো কালচারাল ডেভেলপমেন্ট হলো, জমির যে এফেক্টিভনেস সেটা কমতে থাকছে। প্রভাব, বেকারত্ব, অসন্তোষ, কৃষি জমি অধিগ্রহণ। বেকারত্ব হচ্ছে, বেকারত্ব মানেই একটা যুব সমাজের মধ্যে অসন্তোষ তৈরি হবে, তাহলে কৃষি জমি অধিগ্রহণ। অশিক্ষা, মানে অশিক্ষা কেন? যদি বেকারত্ব অতিরিক্ত পরিমাণ বাড়ে তাহলে মানুষের মধ্যে অসন্তোষ হচ্ছে, তাহলে বেকারত্ব যদি বাড়ে, মানে বেকারত্ব কখন? যে লেখাপড়া শিখেছে কিছু কাজ পাচ্ছে না, বা স্কিল শিখেছে কাজ পাচ্ছে না, তাহলে অশিক্ষার পরিমাণ বাড়বে। কেন বাড়বে? যে তা একটা জেনারেশন দেখবে যে এই জেনারেশন শিখেও কিছু করতে পারছে না, তাহলে আমি পরবর্তী জেনারেশন তো ইন্টারেস্ট থাকবে না। যেমন একটা জেনারেশন দেখে আগের জেনারেশনকে যে ওরা এই জিনিস পড়েছে, এখন এই জায়গায় আছে, যদি দেখে আগের জেনারেশনকে এই জায়গায় পড়ে এত কিছু পড়ে কিছু করতে পারছে না, তাহলে তাদের মধ্যে একটা অনীহা তৈরি হবে, সেটাই দেখা যায়। অপুষ্টি, নিউট্রিশন, এগুলো নেতিবাচক বা নেগেটিভ ইম্প্যাক্ট। উদাহরণ যদি বলি, তৃতীয় বিশ্বের দেশগুলোতে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এগুলো মারাত্মকভাবে দেখা যায়, যেটা জনাকীর্ণতা মারাত্মকভাবে দেখা যায়। যেমন বাংলাদেশ, যে ওভার পপুলেশন, বাংলাদেশের ক্ষেত্রে ওভার পপুলেশন। ইভেন আমি যদি বলি ইন্ডিয়ার ক্ষেত্রে বলি, কিন্তু ভুল হবে না, কিন্তু ইন্ডিয়া এখানে বলতে পারবো না পুরোপুরি কেন, তার একটা রিজন হচ্ছে ইন্ডিয়ার জনসংখ্যা বেশি। ঠিক আছে, কিন্তু সব জায়গায় ইকুয়ালি ডিস্ট্রিবিউট নয়, কিন্তু যে সব জায়গায় জনসংখ্যা বেশি তা নয়। এই বললাম মেট্রোপলিটন সিটিগুলোতে জনসংখ্যা বেশি। ঠিক আছে, ভারতের যে 26খানা মেন মেট্রোপলিটন 26, সেগুলোতে জনসংখ্যা বেশি। তো সেই জিনিসগুলো এখানে বোঝা হচ্ছে। ওকে, নেক্সট,
শূন্য জনসংখ্যা বৃদ্ধি, জিরো পপুলেশন। জিরো পপুলেশন মানে কি? জিরো পপুলেশন, জিরো শূন্য জনসংখ্যা বৃদ্ধি মানে হচ্ছে জিরো পপুলেশন গ্রোথ। গ্রোথ কথাটা এখানে অ্যাড করে নেবে, ঠিক আছে? তো শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বোঝাচ্ছে? জনসংখ্যা একটাও বাড়ছে না, জিরো। মানে যেই অনুপাতে মানুষ মরছে সেই অনুপাতে জন্মাচ্ছে, মানে মৃত্যু এবং জন্ম, বার্থ রেট আর ডেথ রেট অলমোস্ট সেম থাকছে, মানে খুব বেশি ফ্লাকচুয়েট করছে না, খুব বেশি বাড়ছে না। পৃথিবীর যে সমস্ত দেশ বা অঞ্চলে যখন জন্মহার ও মৃত্যু হার, বার্থ রেট ও ডেথ রেট উভয়ই অল্প থাকে, জনসংখ্যার স্বাভাবিক হ্রাস বা বৃদ্ধি হয় না। তাহলে সেখানে দুটোই এক, মানে মরছেও খুব বেশি নয়, জন্মাচ্ছেও খুব কম নয়, ব্যালেন্স রয়েছে। মানে ধরে নাও 20 জন জন্মালে 19 জন মরছে, তার মানে কি অলমোস্ট একটা ব্যালেন্স রয়েছে, সেটাকে জিরো পপুলেশন গ্রোথ বলা হয়, যেখানে জনসংখ্যা প্রায় বৃদ্ধি হয় না, নাটাকে মাথায় রাখবে। অর্থাৎ জনসংখ্যা স্থিতিশীল থাকে, জনসংখ্যা আদর্শ অবস্থায় পরিবর্তিত থাকে, তাকে জনসংখ্যা বৃদ্ধি শূন্য অবস্থা বা নিশ্চল অবস্থা বলে। কিন্তু মাথায় রাখতে হবে এইটা বেশি দিন থাকতে পারে না কোনো দেশে। কোনো দেশে বিগত 25 বছর ধরে, 20 বছর ধরে জিরো পপুলেশন গ্রোথ রয়েছে, হবে না। আইদার নেগেটিভে যাবে বা পজিটিভে যাবে, কিন্তু এটা ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী মানে কিছু সময়ের জন্য, হতে পারে কয়েক মাস, কয়েক বছর, 5 বছর, 3 বছর, এর বেশি সময় কিন্তু হতে পারে না। নেক্সট উদাহরণসহ ব্যাখ্যা করি, যদি জনসংখ্যা ক্রমবিবর্তনের মানে পপুলেশন ডেমোগ্রাফিক যে মডেলগুলো চতুর্থ পর্বে, আমাদের একটা মডেল আছে তোমরা জানো, যে পপুলেশন ডেমোগ্রাফিক মডেল ম্যালথাসের থিওরিতে আমরা দেখেছি। তো চতুর্থ পর্বে ফোর্থ স্টেজে এই শূন্য অবস্থা পরিলক্ষিত হয়, যেখানে খুব বেশি বাড়ছেও না, খুব বেশি কমছেও না। পশ্চিম ইউরোপের দেশগুলো যেমন নরওয়ে, ডেনমার্ক। নরওয়ে ডেনমার্ক মানে কি হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, এগুলো হচ্ছে কি যেমন আইসল্যান্ড, তারপর এগুলো হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে এগুলো দেখতে পাওয়া যায়। এবং ইন্ডেক্সের দিক থেকে যদি বলি, এরা হচ্ছে আইডিয়াল। এছাড়াও জার্মানিতে দেখতে পাওয়া যায়, ওয়েস্ট জার্মানি। অস্ট্রেলিয়ার দেশ সময় জনসংখ্যা বৃদ্ধির শূন্য অবস্থা দেখা যায়, মানে পপুলেশনের জমির উপর এক্সেসিভ প্রেশার বা এক্সেসিভ লোড সেরকম কিছু ইস্যুস এখানে দেখা যায় না। নেক্সট, শূন্য জনসংখ্যা বৃদ্ধির সমস্যা বা জনস্বল্পতার সমস্যা। দেখো, জিরো পপুলেশন বৃদ্ধি মানে পপুলেশন কি বাড়ছে না, একই জায়গায় রয়েছে, স্ট্যাগনেন্ট অবস্থায় রয়েছে। জনস্বল্পতা মানে কি জনসংখ্যা তুলনামূলকভাবে কম। দেখো দুটো কিন্তু সেম জায়গা, একটা হচ্ছে জনসংখ্যা কম, একটা জনসংখ্যা বাড়ছে না, মানে দুটো ব্যালেন্স জায়গায় আছে। সেম জিনিস যখন বলছে, এখানে কি বলছে, কোনো দেশের জনসংখ্যা শূন্য অবস্থার বা জনস্বল্পতার সমস্যাগুলি কি সম্পদের অপূর্ণ ব্যবহার। অপূর্ণ ব্যবহার মানে কোনো একটা রিসোর্সকে ফুললি ইউটিলাইজ করা যাচ্ছে না। ওকে, সঙ্গে কি বলছে, জনস্বল্পতার জন্য কোনো দেশের সামাজিক অর্থনৈতিক ক্রিয়াকর্ম ব্যাহত হয়। মানে কি, এখানে দুটো জিনিস হতে পারে, একটা পজিটিভে, একটা নেগেটিভে। কোনো একটা দেশে যেই পরিমাণ জনসংখ্যা দরকার তার থেকে এক্সেসিভ পপুলেশন থাকলে সেখানে মানে বলতে পারি আমরা বেকারত্ব সৃষ্টি হবে, অপুষ্টি সৃষ্টি হবে। উল্টো যদি বলি আমরা, যতটা পপুলেশনের রিকোয়ারমেন্ট রয়েছে তার থেকে তুলনামূলক কম রয়েছে, তার মানে কি ইকোনমিক গ্রোথে বাধা থাকবে। ইকোনমিক গ্রোথে প্রপার ওয়েতে দেখা যাবে না, যেমন ইউরোপের দেশগুলোতে দেখা যায় যে বিশেষ করে রাশিয়াতে পপুলেশন ওদের নেগেটিভে চলে যাচ্ছে। নেগেটিভে বলতে ইন দ্য সেন্স যে যেই অনুপাতে মৃত্যু হচ্ছে সেই অনুপাতে জন্ম হচ্ছে না, ফলে সেই দেশের অর্থনীতি স্তব্ধ হয়ে যায়। বললাম তো ফার্স্ট ধাক্কা মারবে কোথায়, প্রথম হিট হবে হচ্ছে ইকোনমির ওপর। ভারতের যে এত এত পরিমাণ জনসংখ্যা, তাহলে এটা যদি প্রপার ওয়েতে কাজে লাগানো যায় তাহলে কিন্তু ইন্ডিয়ান ইকোনমি ম্যাসিভ গ্রোথ করবে। আর যদি কাজে না লাগানো যায় তাহলে ইন্ডিয়ান ইকোনমিতে একটা নেগেটিভ ডিভাস্টেশন বা ডিজাস্টার তৈরি হতে পারে। যেমন ভারতের ক্ষেত্রে যদি বলি, 15 থেকে 35 বছর এই জনসংখ্যাটা ভারতে বর্তমানে সব থেকে বেশি, মানে আমরা বলতে পারি প্রায় ইউথ পপুলেশন, যাদের মধ্যে এনার্জি সব থেকে হাই, এদের মধ্যে এই জনসংখ্যাটা ভারতের সব থেকে বেশি। যদি এই জনসংখ্যাকে সরকার বিভিন্ন পলিসির মাধ্যমে কাজে লাগাতে পারে তাহলে সেটা কি আমাদের দেশের ক্ষেত্রে ইকোনমিক্যাল গ্রোথের ক্ষেত্রে একটা বুম হিসেবে কাজ করবে। আর যদি কাজে লাগাতে না পারে, এটা বুমের রাং হিসেবে কাজ করবে। নেক্সট নেক্সট কর্মী ঘাটতি। কর্মী ঘাটতি বলতে যদি আমরা বলি যে আমাদের কোনো একটা জায়গায় যে পরিমাণ সেখানে এমপ্লয়ি দরকার তার থেকে তুলনামূলক কম আছে, সেটাকে আমরা বলি শিক্ষা প্রতিষ্ঠান। দেখো জনসংখ্যা কম থাকলে যেগুলো এফেক্ট করবে, শিক্ষা প্রতিষ্ঠানে কম লোকজন, প্রশাসনিক ক্ষেত্রে কম লোকজন বা উপযুক্ত লোকের সংখ্যা কম, যে কোনো লোককে তো বসানো যাবে না, খনি কেন্দ্র, শিল্প কেন্দ্রের অভাবে ধুঁকতে থাকা, এগুলো
বসতির অসম বন্টন, দেখো এটা সারা পৃথিবীতে সব জায়গায় থাকবে। কেন? বসতির অসম বন্টন বলতে কি, যেখানে মানুষ স্কোপ স্পেশালিটির সুযোগ সুবিধা বেশি পাবে, স্কুল কলেজ রোড হসপিটাল বেশি পাবে, মানুষের পপুলেশন সেখানে কনসেন্ট্রেটেড হবে। যেখানে এগুলো কম পাবে সেখানে পপুলেশন তুলনামূলকভাবে কমে যাবে। তুমি পাহাড়ি অঞ্চল আর সমতল অঞ্চল, মেট্রোপলিটন সিটি আর একটু ইন্টিরিয়ার সিটি দেখলে আমাদের কাছে সেটা ক্লিয়ার হয়ে যায়। নেক্সট, জনস্বল্পতার কারণে জনসংখ্যা সুষম বন্টন সম্ভব নয়। যেমন ফার্স্টেই বলেছিলাম রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল পুরো বরফে ঢাকা, যে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে পৃথিবীর শীতলতম স্থান রয়েছে, যেখানে টেম্পারেচার যে -62°C। রাশিয়ার ভারখয়নক্স, যেটা ওইমিয়াকন রিজিয়নের মধ্যে পড়ছে ভারখয়নক্স, তো সেইটাকে এখানে বোঝাচ্ছে। অন্যান্য জনসংখ্যার মধ্যে যদি বলি 60 বছরের ঊর্ধ্বে, 60 ইয়ার্স এর ওভার, মানে মোর দ্যান 60 ইয়ার্স, তাহলে এখানে কি পেনশনের ঘাটতি, নাগরিকদের পেনশনের ঘাটতি দেখা যাচ্ছে। বেকার সমস্যার পরিবর্তে কর্মীর অভাব, মানে যেখানে বেকার সমস্যা কোথায় হবে, যেখানে পপুলেশন বেশি কাজ কম, সেখানে বেকার দেখা যাবে। যেখানে কাজের প্রপার স্কিল্ড লোকের রিকোয়ারমেন্ট আছে অথচ পাচ্ছি না, তার মানে কি কর্মীর অভাব। ঠিক আছে, দেশের সামগ্রিক উন্নয়ন ব্যাহত হচ্ছে, ইকোনমিক ডেভেলপমেন্টে বাধা দিচ্ছে। যেমন ব্রাজিলের উচ্চভূমি, হাইল্যান্ড অফ ব্রাজিল, ব্রাজিলের উচ্চভূমি মানে হাইল্যান্ড বা আপল্যান্ড গুলোতে, এবং ব্রাজিলের যে ফরেস্ট রিজন, এই জায়গাগুলোতে কি দেখা যাচ্ছে, যে খুব প্রেশার দেখা যাচ্ছে, মানে ব্রাজিলের ইকোনমিতে একটু বাধা সৃষ্টি হচ্ছে। মানে জমি অনুপাতে এফেক্টিভ পপুলেশন তুলনামূলক বলতে সেই অনুপাতে আদর্শ না। নেক্সট যদি বলি ডেনমার্কের সমস্যা দেখা যায়, ডেনমার্ক মানে ওই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, এই 5টা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, এদের ক্ষেত্রে এই পপুলেশন গুলো, এই প্রবলেম গুলো বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে। নেক্সট, জনসংখ্যা অভিক্ষেপ বা পপুলেশন প্রজেকশন। প্রজেকশন মানে কি, 2020 সালে জনসংখ্যা এরম বাড়লো, 21 সালে এরম বাড়লো, কেন কোভিড এর পর জনসংখ্যা বেড়েছে বেশি, 22 এরম বাড়লো, 23 এরম বাড়লো, 24 এরম বাড়লো, আমি দেখছি 25 এরম বাড়ছে, 26 থেকে 30-এর দিকে এরম বাড়বে। তার মানে কি, প্রজেকশন মানে কি, দ্যাট ইজ একটা আগামী পূর্বাভাস। আগাম পূর্বাভাস বলতে যে বিগত 5 বছর, 10 বছর, 2 বছর কি ট্রেন্ড হয়েছে, তার উপরে অ্যানালাইসিস করে সেই ট্রেন্ডটা প্রজেক্টেড কোন দিকে যেতে পারে সেটা আমরা আলোচনা করতে পারি। কি বলছে দেখো, যখন সারা পৃথিবী বা কোনো দেশ বা কোনো অঞ্চলে ভবিষ্যতে সম্ভাব্য, সম্ভাব্য মানে কি প্রজেক্টেড, সম্ভব বলতে পসিবল ওয়েতে কতটা বাড়তে পারে সেগুলো নিয়ে একটা ইমাজিনারি বা কাল্পনিক পূর্বাভাস দেওয়াকে জনসংখ্যা অভিক্ষেপ বলা হয়। ট্রেন্ড লাইনকে অ্যানালাইসিস করা, ঠিক আছে, ফিউচার প্রেডিকশন করা। তো জনসংখ্যা জনিত সমস্যা দেখা যেতে পারে সম্পর্কে ধারণা জন্মায়, যে সামাজিক অর্থনৈতিক অবস্থা বিচার করে নির্ণয় করা হয়। ইহা কিছুটা অনুমান ভিত্তিক। অনুমান মানে কি, ওই যে ট্রেন্ড লাইন অ্যানালাইসিস। দেখো উদাহরণসহ যদি বলি, 2001 খ্রিস্টাব্দে জনগণনা অনুযায়ী পৃথিবীর জনসংখ্যা 600 কোটি, কিন্তু 2050 সালের এই জনসংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে, জনবিজ্ঞানীরা বা পপুলেশন ডেমোগ্রাফিক যারা লোক আছে তারা কি বলছে, তারা পূর্বাভাস দেন জনবিজ্ঞানীদের মতো আগামী শতাব্দীতে পৃথিবীর জনবিস্ফোরণ ঘটবে। জনবিস্ফোরণ মানে কি, পপুলেশন বাস্ট। যেমন বর্তমানে যদি পৃথিবীতে জনসংখ্যার কথা বলি, প্রায়, এটা কিন্তু কত সালের কথা বলেছে, 2001, বর্তমানে পৃথিবীর জনসংখ্যা প্রায় 750 কোটির কাছাকাছি। তার মানে কি, একটা ট্রেন্ড লাইন অ্যানালাইসিস এর কথা বলছে, যে পপুলেশন প্রজেকশন ওটার কাছেও যেতে পারে, ক্রসও করতে পারে। মানে এটা একটা আইডিয়া গভর্নমেন্ট, যে আগামী 10 বছর জনসংখ্যা কোথায় যেতে পারে, কি কি নেগেটিভ ইস্যুস ক্রিয়েট হতে পারে, কি কি পজিটিভ ইস্যুস ক্রিয়েট হতে পারে, তার উপর একটা গভর্নমেন্টের একটা অ্যাপ্রোচ থাকে। যেমন আমাদের দেখবে বর্তমানে গ্রিন এনার্জি বা ইকো ফ্রেন্ডলি এনার্জির উপর, সোলার বায়োডিজেল, এগুলোর উপর জোর দেওয়া হচ্ছে। যেমন যদি বলি টাইডাল পাওয়ার, জোয়ার ভাটা শক্তি, এগুলোর উপর জোর দেওয়া হচ্ছে। কেন, ফিউচারে ভারতের পপুলেশন অ্যাট প্রেজেন্ট 146 ক্রোর। ফিউচার যদি ভারতের পপুলেশন, আমি যদি 2035-এর রেসপেক্টে বলি, ভারতের পপুলেশন মানে 10 বছর পরে ভারতের পপুলেশন ধরো চলে গেল মোটামুটি 162-63 কোটিতে চলে গেল। তার মানে সবাই যদি পেট্রোল ডিজেল ইউজের দিকে এগোয়, তার মানে তো এনভায়রনমেন্টে তো কিছু থাকবে না। তাই জন্য কি হচ্ছে, ইকো ফ্রেন্ডলি, পরিবেশ বান্ধব এই দিকটাতে মুভ করার চেষ্টা করা হচ্ছে। ওকে, নেক্সট, পশ্চাৎগামী জনসংখ্যা, ব্যাকওয়ার্ড পপুলেশন। ঠিক আছে, পশ্চাৎগামী জনসংখ্যা বলতে আমরা বলতে পারি ব্যাকওয়ার্ড পপুলেশন, ব্যাকওয়ার্ড পপুলেশন। যখন উন্নত চিকিৎসা, ঠিক আছে, স্বাস্থ্য পরিষেবা দ্বারা জন্মহার কম ও নিয়ন্ত্রণ হয় এবং মৃত্যুহার হ্রাস হয়, তখন জনসংখ্যা স্বাভাবিক বৃদ্ধি কমে যায়। তাহলে এর পিছনে, জনসংখ্যা কমার পিছনে, জনসংখ্যা কমে যাওয়ার পিছনে মেন রিজন, জনসংখ্যা জন্মাচ্ছে তো, কিন্তু মেন রিজন জন্মাচ্ছে নতুন
সন্তান জন্মাচ্ছে, পৃথিবীতে নতুন ব্যক্তি আসছে, কিন্তু সেক্ষেত্রে জনসংখ্যা সেই অনুপাতে বাড়ছে না। তার মেন বা প্রধান রিজন হচ্ছে ডেভেলপমেন্ট অফ মেডিকেল সায়েন্স। মেডিকেল সায়েন্সের ডেভেলপমেন্টের জন্য মানুষের লাইফ এক্সপেক্টেন্সি, গড় প্রত্যাশিত আয়ু কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তো জনসংখ্যার এরূপ পশ্চাৎগামী বা এরূপ অবস্থাকে পশ্চাৎগামী জনসংখ্যা বলে। যেমন ইউএসএ, রাশিয়া, অস্ট্রেলিয়া, ভারতকে ধরতে পারি, কিন্তু ভারতের লাইফ এক্সপেক্টেন্সি কিন্তু স্বাভাবিকের তুলনায় বাড়ছে। আগে ছিল 62, এখন 67, ফিউচারে মানে ধরো ফিউচারের কথা 2-3 বছর পর 70+ হয়ে যাবে অ্যাভারেজ লাইফ এক্সপেক্টেন্সি মেডিকেল সায়েন্সের ডেভেলপমেন্টের জন্য, ঠিক আছে। নরওয়ে প্রভৃতি উন্নত দেশের ক্ষেত্রে, ডেভেলপ কান্ট্রির ক্ষেত্রে এইরকম দেখা যায়। জনসংখ্যার এইরকম অবস্থা হলে প্রাথমিক পর্বে উন্নয়ন ঘটলো, বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে কর্মী হ্রাসের ফলে সম্পদ উৎপাদন বাধা পায়। যেমন আমরা দেখি ইউএসএ তে বা আমেরিকাতে প্রচুর ভারতীয় কর্মীরা কাজ করে। কেন? ইউএসএ যা ইকোনমিক ডেভেলপমেন্ট বা গ্রোথ, সেই অনুপাতে ওদের এফেক্টিভ পপুলেশন বা ওদের অ্যাকচুয়াল যে স্কিল্ড লেবার সেটা কিন্তু ওদের কাছে কম। ওই জন্য ভারতের প্রচুর ডাক্তার, ইঞ্জিনিয়ার ওখানে গিয়ে সেটেল হয়। 2 নম্বর, ইউএসএ বিভিন্ন আইটির কাজগুলো ভারতের বিভিন্ন টিসিএস, উইপ্রো, কগনিজেন্ট, সিটিএস এদের মাধ্যম দিয়ে করানো হয়ে থাকে। কেন? ওদের কাছে স্কিল লেবার কম। মানে আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, ভারত থেকে, বাংলাদেশ থেকে বা অন্যান্য এশিয়ান কান্ট্রিজ থেকে ইউরোপের দেশগুলোতে বা আমেরিকার দেশগুলোতে যদি লোকজন যাওয়া বন্ধ হয়ে যায়, ওদের ইকোনমিক গ্রোথ কি হয়, তুলনামূলকভাবে কমে যাবে। কেন? আমরা একটা জিনিস পড়েছি, ব্রেন ড্রেন বা মেধা সত্ত্ব। মেধা সত্ত্ব কি হচ্ছে, এখান থেকে ব্রেন গুলোকে ওরা কাজে লাগাচ্ছে উইথ দ্য হেল্প অফ হাই প্যাকেজ, প্রচুর পরিমাণ টাকা দিয়ে। ওকে, তো আগামী দিনে গভর্নমেন্টের এখানে একাধিক পলিসি আসতে চলেছে। নেক্সট, অগ্রগামী জনসংখ্যা। যখন দারিদ্রতা, অজ্ঞতা মানে আনঅ্যাওয়ারনেস বলতে পারি, ধর্মীয় কুসংস্কার, বাল্য বিবাহ প্রভৃতির ফলে উচ্চ জন্মহার এবং উচ্চ চিকিৎসায় মারণ রোগের হ্রাসের ফলে মৃত্যু হ্রাস পেলেও জনসংখ্যা স্বাভাবিক বৃদ্ধি থেকে জনসংখ্যার অধিক বৃদ্ধি ঘটে থাকে অগ্রগামী জনসংখ্যা বলে। দেখো, মারণ রোগ বলতে কি? মারণ রোগ বলতে বর্তমানে এখন ধরা হয় ক্যান্সার, কিন্তু প্রাচীনকালে যদি আজ থেকে 30-40 বছর পিছনে চলে যায়, মারণ রোগ বলতে কুষ্ঠ, পোলিও, ম্যালেরিয়া, ডেঙ্গু, এগুলো হলে মানুষ বাঁচতো না, ঠিক আছে। তো সেই রোগগুলোকে এখানে বলা হচ্ছে। এক্ষেত্রে উদ্বৃত্ত জনসংখ্যা বা ওভার পপুলেশন বা এক্সেস পপুলেশন ও উদ্বৃত্ত শ্রম দ্বারা বেকারত্ব, খাদ্য, দাঙ্গা, স্থানের অপচয়ের ফলে দেশের অর্থনৈতিক উন্নতি ও ব্যাকফুটে চলে যায়, মানে ব্যাক পিছনের দিকে চলে যায়। যেমন যদি বলি ভারত, বাংলাদেশ প্রভৃতি উন্নয়নশীল দেশের ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায়। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এক্ষেত্রে পিরামিডের আকারে ভূমিভাগ প্রসারিত হয়, অগ্রভাগ তীক্ষ্ণ হয়। মানে কি, পিরামিড ডেভেলপমেন্ট বলতে কি এরকম, যে এইরকম হচ্ছে, আস্তে আস্তে কি হচ্ছে, ইকোনমিক গ্রোথ উপরের দিকে গেলেও আস্তে আস্তে কিন্তু স্ট্যাগনেন্টের দিকে এগোচ্ছে। তো অগ্রগামী জনসংখ্যা। নেক্সট, বেবি বুম। বেবি বুম কথাটা ইউজ করেছিল হচ্ছে ইউএসএ। কেন? যদি এই লেখায় যাওয়ার আগে সিম্পল ভাবে যদি বুঝে নি, 1946 থেকে 1964 এই টাইমের মধ্যে, 1946 কেন বললাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলেছিল 1939 থেকে 1945, 45। 1945-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর ইউরোপের দেশগুলোতে জনসংখ্যা ম্যাসিভ হারে বেড়ে গেছিল। সালটা দেখতেই পাচ্ছি, 46। এই টাইম পিরিয়ড থেকে 1964, এই মাঝের যে অলমোস্ট 18 বছর, এই সময় ইউরোপের দেশগুলোতে জনসংখ্যা, ইউরোপের দেশ ছাড়া আমেরিকা মহাদেশে বা নর্থ আমেরিকান কন্টিনেন্টে বা ইউএসএ তে প্রচুর পরিমাণে জনসংখ্যা বেড়ে গেছিল। এটাকে বলা হয়েছিল বেবি বুম, সাডেন ইনক্রিজ অফ পপুলেশন, ঠিক আছে। কোন সুনির্দিষ্ট সময় ধরে কোন নির্দিষ্ট অঞ্চলে শিশু জন্মের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি হয়। নির্দিষ্ট সময় বলতে সময়টা আমরা বলেছি, কোন দেশে বলেছি, শিশুর জন্মের হার, দ্যাট ইজ বার্থ রেট, উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়াকে বেবি বুম বলা হয়। এই এভাবে বলা আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে, যেটা আলোচনা করেছি আমরা। চিকিৎসা বিজ্ঞানীর অভাবনীয় উন্নতি, মহামারী নিয়ন্ত্রণ, যে রোগ হলে মানুষ বাঁচতো না, মহামারী নিয়ন্ত্রণ, কুষ্ঠ, কলেরা এগুলো থেকে কমে হলে মানুষের বেঁচে যাওয়া, বর্তমানে এইসব রোগ হয়েও না, হলেও মানুষের মৃত্যুর সম্ভাবনা অনেক কম। বিভিন্ন রোগের প্রতিষেধক আবিষ্কারের ফলে, মানে অ্যান্টিডোট বা টিকা আবিষ্কারের ফলে সারা ইউরোপ, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, বিশেষ করে কিন্তু আমি বারবার বলছি উত্তর আমেরিকার, ইউএসএ এবং ইউরোপে দেখা গেছিল, অস্ট্রেলিয়ায় ব্যাপকভাবে শিশু জন্মের হার বৃদ্ধি পেয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বেবি বুম, বুম মানে হচ্ছে বাস্ট, হঠাৎ সাডেন ক্রিয়েট করা, সাডেন গ্রাফটা উপরের দিকে চলে যাওয়া, তাকে বলা হচ্ছে বুম, কথাটি ব্যবহৃত হয়। বর্তমানে এই শব্দটি প্রতিটি উন্নয়নশীল দেশেই প্রযোজ্য,
ঠিক আছে। যেমন ভারতে যদি বলি রিসেন্ট বেবি বুম কবে হয়েছে, আফটার কোভিড, যেই বছর 2020 সালে করোনা হয়েছিল তার পরের বছর অর্থাৎ 2021 সালে বেবি বুম দেখা গেছিল। কেন? ডিউ টু দ্য লকডাউন, একটা লং টাইম মানুষ ঘরের মধ্যে মানুষ বন্দী হয়ে গেছিল। 2021-এ কিছুটা বেবি বুম, কিন্তু বুম বলতে যেটা বোঝায় সেইটা কিন্তু না, বুম বলতে যেটা বোঝায়। ওকে, নেক্সট পরবর্তী স্লাইডে যাব। মানসিক মানচিত্র বা মেন্টাল ম্যাপ বলতে কি বোঝায়? দেখো, পিটার গুডস প্রথম মেন্টাল ম্যাপ বা মানসিক মানচিত্রের কথা বলেছে, যা মানুষের বিহেভিয়ারাল জিওগ্রাফি বা আচরণগত ভূগোলের এক বিষয়। মানুষের স্থান পরিবর্তন সিদ্ধান্ত গ্রহণকারী পরিবেশের গুণগত মান দ্বারা কতটা প্রভাবিত হয় তার দ্বারা নিয়ন্ত্রিত হয়। পরিবেশের মানসিক প্রতিচ্ছবি মানুষের সিদ্ধান্ত গ্রহণের বৃদ্ধি হিসেবে ভূগোলে কাজ করে। মানে কি, তুমি কোন এনভায়রনমেন্টে থাকছো সেই এনভায়রনমেন্টের ওপর ডিপেন্ড করেই তোমার কিন্তু মেন্টাল কন্ডিশন বা থট প্রসেস ক্রিয়েট হবে। ঠিক আছে, সেই জিনিসটা এখানে বলেছে। এছাড়া কি বলছে, বাহ্যিক পরিবেশের সঙ্গে ব্যক্তি বিশেষের মানসিক যোগাযোগ সম্পর্কে ধারণা করা, প্রাথমিকভাবে মানুষ ও পরিবেশের সম্পর্কে একটি দৃষ্টান্ত স্বরূপ মানসিক মানচিত্র সমীক্ষা করাই এর প্রধান কাজ। এর সিম্পল কাজ কি, মানুষ কোন জায়গায় মিশছে, সেই জায়গায় কি আলোচনা হচ্ছে, সেই জায়গার কাজকর্ম কি, তার উপর মানুষের একটা মাইন্ডসেট বা থট প্রসেস ক্রিয়েট হচ্ছে, সেটাকে মেন্টাল ম্যাপ বলা হচ্ছে। ওকে, তাহলে আমাদের এই পার্টটা ডান। নেক্সট, জন বিস্ফোরণ, পপুলেশন এক্সপ্লোশন। দেখো, এই পপুলেশন এক্সপ্লোশন যদি বলি ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারবো 1951 থেকে 1981 এই টাইম পিরিয়ডের মধ্যে ভারতের জনসংখ্যা ম্যাসিভ হারে বেড়ে গেছিল, যেটাকে আমরা বলি কি পপুলেশন এক্সপ্লোশন। এটাকে অনেকে জনবিস্ফোরণ বা পপুলেশন বার্স্ট কথাটা ইউজ করে থাকে, পপুলেশন বার্স্ট, সেটাও কিন্তু আমরা এখানে বলতে পারি। অল্প সময়ের মধ্যে পৃথিবীর কোনো নির্দিষ্ট অঞ্চলে যদি জনসংখ্যা বিপুল পরিমাণে বেড়ে যায় তখন সেই জনসংখ্যার অভাবনীয় বৃদ্ধিকে জনবিস্ফোরণ বলে। অল্প টাইম পিরিয়ড, দেখো অল্প টাইম পিরিয়ড মানে 2-4 বছরের কথা বলছি না, একটা পিরিয়ডিক্যাল টাইম হবে, একটা রেঞ্জ থাকবে, সেই রেঞ্জটা 30 বছর ভারতের ক্ষেত্রে। উদাহরণ সহ যদি বলি আমরা 1950 কথা বলছে, পৃথিবীর মোট জনসংখ্যা ছিল 248.30 কোটি। 2001 সালে মানে 50-51 বছর পর তা বেড়ে কোথায় চলে গেছে দেখতে পাচ্ছ, ক্লিয়ার, বর্তমানে 750 কোটি ক্রস করে গেছে। আবার সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী 2025 সালে এই জনসংখ্যা দাঁড়াবে 850 কোটি, প্রজেকশন মানে বর্তমানে 750 কোটি ক্রস করে গেছে। অফিসিয়াল পপুলেশন আনঅফিসিয়াল দিকে আরো 20-30 কোটি কম, কেন রিফিউজির প্রবলেম, সারা পৃথিবীতে রিফিউজি ইস্যু কিন্তু ক্রমশ বাড়ছে। ওকে, প্যালেস্তাইন বলছে গাজার লোকেদের আমরা রাখবো না, ইসরায়েল ছড়িয়ে দিচ্ছে। রোহিঙ্গাদের ইস্যু, মায়ানমার বলছে আমি রাখবো না, বাংলাদেশ বলছে আমি রাখবো না, ইন্ডিয়া বলছে আমি রাখবো না। রিফিউজি ইস্যু কি হচ্ছে, আস্তে আস্তে ক্রিয়েট হচ্ছে সারা পৃথিবীতে। নেক্সট, অর্থাৎ সারা পৃথিবীতেই আগামী শতাব্দীতে জনবিস্ফোরণের আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই উন্নয়নশীল অনুন্নত দেশগুলিতে যেমন বাংলাদেশ, ভারত জনবিস্ফোরণের চেহারা নিচ্ছে। জনবিস্ফোরণ মানে কি, যে একটা টাইম পিরিয়ড ধরে তার একটা ট্রেন্ড অ্যানালাইসিস বোঝা, জনবিস্ফোরণে আকার নিচ্ছে। ওকে, নেক্সট, অধিক জনসংখ্যা বৃদ্ধির সমস্যা বা জনাকীর্ণতা বা জনবিস্ফোরণের সমস্যা কি? খুব কমন সেন্স দিয়ে আমরা এগুলো অ্যান্সার করতে পারি, কিন্তু এখানে যেটা অ্যান্সার দেওয়া আছে সেন্স প্লাস ইনফো দুটোর মাধ্যমে বলা আছে। তৃতীয় বিশ্ব মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো অধিক জনসংখ্যা বসতি সমস্যায় ভুগছে। কেন? বন হরণ, জঙ্গল কেটে জনবসতি স্থাপন করা হচ্ছে। ওকে, দেখতে পাচ্ছ 81 থেকে 91 10 বছরে 12 কোটি হেক্টর বনভূমি বিনষ্ট হয়েছে, মানে একটা দেশের বনভূমির মতো বিনষ্ট হয়ে গেছে। অর্থনৈতিক অসাম্য, ইমব্যালেন্স ইন ইকোনমি, তো ধনী ও দরিদ্রের আয়ের পার্থক্য বাড়বে। তারপর কি, সামাজিক সমস্যার মধ্যে দারিদ্রতা বাড়ছে, বেকারত্ব বাড়ছে, চিকিৎসার অভাব, স্কুলের অভাব, তারপর হচ্ছে স্বাস্থ্য সমস্যার মধ্যে যদি যাই, পুষ্টি সমস্যা, শিশু মৃত্যু বৃদ্ধি পাচ্ছে, নিম্ন পরিষেবা হচ্ছে, আয়ু কমে যাচ্ছে। বাস্তুতন্ত্র দিকে যদি যাই, জীববৈচিত্র্য মানে বায়োডাইভার্সিটি লস হচ্ছে, লস অফ বায়োডাইভার্সিটি, বন হরণ হচ্ছে, ভূমিক্ষয় হচ্ছে, কৃষি জমির বিনাশ হচ্ছে, মরু বিস্তার ইত্যাদি। মানে কি, জনসংখ্যা বৃদ্ধি যদি অতিরিক্ত বেড়ে যায়, সেখানে যদি গভর্নমেন্ট পলিসি যদি ক্লিয়ার না থাকে, কন্ট্রোল যদি না থাকে, জমি যদি ফিক্সড এরিয়াতে থাকে, ইকোনমিক গ্রোথ যদি না হয়, এই সমস্ত জিনিসগুলো ভয়ঙ্কর আকারে বেড়ে উঠবে কিন্তু।
ক্লিয়ার? এটা যেন মাথায় থাকে। ভারত আর চায়নার ক্ষেত্রে এটা বোঝা যায় না কেন, এত জনসংখ্যা বেশি থাকা সত্ত্বেও? ইকোনমিক পাওয়ার। ইকোনমিক পাওয়ারের জন্য বোঝা যায় না। আজকে যদি ভারতের জনসংখ্যা আফ্রিকার কোনো একটা দেশের হতো, সেই দেশ না খেতে পেয়ে অর্ধেক জনসংখ্যা এমনি মরে যেত। তাহলে এটা বোঝা যায় না কেন? ইকোনমিক পাওয়ারের জন্য, অর্থনৈতিক যে প্রভাবটা রয়েছে, ইকোনমিক যে পাওয়ারফুল কান্ট্রি দুটোই, তার জন্য বোঝা যায় না। আর এই ইকোনমিক পাওয়ারফুল কেন? তার জনসংখ্যার জন্য। নেক্সট, ভারতে কি জনবিস্ফোরণ ঘটেছে? জনবিস্ফোরণ বলতে ভারতে জনবিস্ফোরণ ঘটেছে। জনবিস্ফোরণ কবে ঘটেছে? একটু আগে আগের স্লাইডটাই লিখে দিলাম, 1951 থেকে 81 জনবিস্ফোরণ ঘটেছে, যে 1951 থেকে 81, ঠিক আছে? তাহলে ভারতে জনবিস্ফোরণ ঘটেছে আমরা বলতে পারবো। একথা এখনই জোর দিয়ে বলা যায় না, কিন্তু ঘটেছে কি? হ্যাঁ ঘটেছে, কিন্তু জনবিস্ফোরণ যে ঘটেছে এখন জোর দিয়ে বলা যায় না, কারণ ভারতে লক্ষণীয়ভাবে জনসংখ্যা বৃদ্ধি হলো, ভারতে বিপুল প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদ এই জনবিস্ফোরণ আশঙ্কা থেকে দূরে রেখেছে, ঠিক আছে? প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদ ছাড়া, সংস্কৃতি দিয়ে তো দেশ চলবে না, পেট চলবে না। তাহলে বিপুল প্রাকৃতিক আর সাংস্কৃতিক সম্পদ বলতে এখানে ইকোনমিক পাওয়ারটাকেও ইন্ডিকেট করছে, ইকোনমিক্যাল পাওয়ারটাকেও কিন্তু এখানে ইন্ডিকেট করা হচ্ছে। নেক্সট, কিন্তু একথা ঠিক, ভারতে যেভাবে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তা অদূর ভবিষ্যতে চীনকে ছাড়িয়ে যাবে, ছাড়িয়ে গেছে অলরেডি। তাই ভারত এই মুহূর্তে জনাকীর্ণতা বা জনবিস্ফোরণের মধ্যবর্তী জায়গায় দাঁড়িয়ে। দেখো, এই জনবিস্ফোরণ ভারতে আগামী দিনে হওয়ার চান্সেস আছে। টাইম পিরিয়ড যদি আমরা বলি 1940 থেকে 60 সালের মধ্যে। ইকোনমিক পাওয়ার যদি বাড়ে তাহলে এটা কন্ট্রোলে থাকবে, ইকোনমিক পাওয়ার যদি না বাড়ে এটা সামলানো মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট, জনতত্ত্বের তারতম্য অনুযায়ী পৃথিবীর শ্রেণীবিভাগ। পৃথিবীকে জনঘনত্বের বিচারে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অতি বিরল স্ববিভক্ত অঞ্চল, মানে যেখানে অতি বিরল মানে কি, জনসংখ্যা খুব কম। অতি বিরল বলতে যে প্রতি বর্গ কিলোমিটারে কতজন থাকে? 10 জনের কম। এবার যদি বলি বিরল কতজন? 11 থেকে 50 জন। তারপর যদি বলি এরপর আমরা নাতি নিবিড় বসতিযুক্ত অঞ্চল, 51 থেকে 150 জন। আর যদি বলি অতি নিবিড় মানে এক্সেসিভ পপুলেশন ডেন্সিটি, 151 জন বা তার বেশি প্রতি বর্গ কিলোমিটার। প্রত্যেকটার এক্সাম্পল দেখতে পাচ্ছ। সবথেকে কম জনসংখ্যা কোথায় থাকা? পাহাড়ি অঞ্চল, মরু অঞ্চল, বনাঞ্চল, এই অঞ্চলগুলোতে দেখতে পাই আমরা। সেই অঞ্চলগুলো কি কি? দেখো, গভীর বনাঞ্চল, অ্যামাজন আছে, সেলভা ফরেস্ট যেটাকে আমরা বললাম। মরু অঞ্চল, সাহারা, আফ্রিকার সাহারা, কালাহারি, বা আমরা যদি বলি থর, এদিকে গোবি, মঙ্গোলিয়ার গোবি, এইগুলো আছে এখানে আমাদের। মরু অঞ্চল, অ্যান্টার্কটিকার কথা বলা হচ্ছে, কোল্ড ডেজার্ট। বিরল বসতিযুক্ত অঞ্চল, ক্রান্তীয় সাভানা, নাতিশীতোষ্ণ অঞ্চল, স্টেপ তৃণভূমি অঞ্চল, সরলবর্গীয় অরণ্য। নাতি নিবিড় যদি আমরা বলি নিরক্ষীয় এশিয়ার অংশ, অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল। অতি নিবিড় যদি বলি দক্ষিণ পূর্ব এশিয়া, যার মধ্যে ভারত ডেফিনেটলি পড়ছে, পশ্চিম ইউরোপ, নিউ ইয়র্ক ইত্যাদি। তো এখানে আমরা বললাম যে জনসংখ্যার শ্রেণীবিভাগ 4টে। কিসে 4টে? যে লোয়ার পপুলেশন, তার থেকে বেশি এক ধাপ নিচে জনসংখ্যা আস্তে আস্তে বাড়ছে, 3rd স্টেজ। আর 4 ধাপ হচ্ছে ওভার পপুলেশন, মানে এটা কিন্তু ডেন্সিটির বেসিস, জনঘনত্বের বেসিসে, পপুলেশন ডেন্সিটির বেসিসে বোঝানো হচ্ছে। নেক্সট, পৃথিবীর ঘনবসতিপূর্ণ অঞ্চলের নাম কি? পৃথিবীর ঘনবসতিপূর্ণ যদি অঞ্চলের কথা বলি, পৃথিবীর প্রধান 3টি নিবিড় বা ঘনবসতিপূর্ণ অঞ্চল রয়েছে। ঘনবসতি মানে কি? পপুলেশন ডেন্সিটি বা জনঘনত্ব বেশি। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া, ভারতের গাঙ্গেয় সমভূমি অঞ্চলে জনসংখ্যা বেশি হবে। কেন? আমরা জানি নদী কেন্দ্রিক সভ্যতা গড়ে ওঠে, নদীকে কেন্দ্র করে, টাইগ্রিস, ইউফ্রেটিস, মেসোপটেমিয়া সভ্যতা, সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, ভারতের সিন্ধু সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, এগুলো দেখতে পাওয়া যায়। যেমন উত্তর মধ্য বাংলাদেশ, পাকিস্তানের সিন্ধু উপত্যকা, ইন্দোনেশিয়ার জাভা আইল্যান্ড, চীনের হোয়াংহো, জাপানের কোয়ো বা হোকায়ো, কিঙ্কি সমভূমি, এগুলো। উত্তর পশ্চিম ইউরোপের, মানে 4টে জোনের কথা বলছি আমরা, 4টে জায়গা, এগুলো সিম্পল মাথায় রাখতে হবে ঘনবসতিপূর্ণ অঞ্চলের জায়গা। একটা তো এশিয়া রিলেটেড, ফার্স্ট একটাই ভারত দেখলাম। 2 নম্বর হচ্ছে উত্তর পশ্চিম ইউরোপের কোনটা? রাইন নদী, ইতালির পো নদী, এগুলো ভূমধ্যসাগরীয় উপকূলীয় অঞ্চল, এগুলো দেখা যাচ্ছে। ব্রিটেনের টেমস, স্কটল্যান্ড, রাশিয়া। থার্ডে কি বলছে? থার্ডে বলছে আমেরিকা, নিউ ইংল্যান্ড, মেক্সিকো। এই জিনিসগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি, মানে যে তিনটে জায়গা দেখানো হচ্ছে। ফার্স্ট জোনেই আমাদের হচ্ছে এশিয়া রয়েছে বা সাউথ ইস্ট এশিয়া রয়েছে। নেক্সট,
পৃথিবীর বিরল জনবসতি অঞ্চলের নাম। পৃথিবীর বিরল জনবসতি যেখানে সব থেকে কম। বিরল মানে কি? আমি বললাম যে বিরল বা অতি বিরল। অতি বিরল হলে 10-এর কম, আমি এখানে বিরলকে 10-এর কমই ধরে নিচ্ছি। যে এই অঞ্চলগুলি নিরক্ষীয় গভীর অরণ্য, ব্রাজিলের আমাজনের সেলভা ফরেস্ট, কঙ্গো, জাভা, বালি, সুমাত্রা, এগুলো। মরু অঞ্চল আফ্রিকা সাহারা, কালাহারি, দক্ষিণ আমেরিকার আটাকামা, এশিয়ার গোদ, এশিয়ার গোবি, এটা গোবি, এশিয়ার মঙ্গোলিয়ার গোবি, গোবি ডেজার্ট, অস্ট্রেলিয়ার মধ্যভাগ। শীতল মেরু অঞ্চল আলাস্কা, কানাডা, গ্রিনল্যান্ড, আন্টার্কটিকা, সাইবেরিয়াকে ইনক্লুড করতে পারি। দুর্গম পার্বত্য অঞ্চল রকি, আন্দিজ, গুনেরি, হিমালয়, ড্রাকেনবার্গ, এগুলো পর্বতশ্রেণী ইউরোপের। কার্যত প্রবল বৃষ্টিপাত, বৃষ্টিহীন অঞ্চল, অস্বাস্থ্যকর জলবায়ু, বন্ধুর ভূপ্রকৃতি ইত্যাদি দেখতে পাওয়া যায়। মানে কি, সিম্পল একটা জিনিস বোঝা যাচ্ছে, এগুলো তো থিওরিটিক্যাল জায়গার নাম বলে দিয়েছে, যে যেখানে মানুষের বসবাসের ক্ষেত্রে যেই যেই জিনিসগুলো ডেইলি লাইফের ক্ষেত্রে প্রয়োজন হয়, তার অ্যাক্সেস যেখানে ইজি নয়, মানুষ সেখানে কম বসবাস করে। সেই অ্যাক্সেসগুলো যেখানে ইজি, মানুষ সেখানে বেশি বসবাস করে। তাহলে ডিপেন্ড করছে কি অ্যাক্সেসিবিলিটির ওপর, যে আমি কত ইজি ওয়েতে সেই জিনিসগুলোকে কাছে পাচ্ছি, আমি সেই জিনিসগুলো ব্যবহার করতে পারছি, তার উপর এখানে বলা হচ্ছে। নেক্সট, দক্ষিণ পূর্ব এশিয়াতে নিবিড় জনবসতির কারণ। দক্ষিণ পূর্ব এশিয়াতে নিবিড় জনবসতির কারণ একটা যদি ফার্স্টেই আমরা বলি এখানে বেড়ে উঠছে কেন, তার প্রধান অন্যতম কারণ হচ্ছে এখানে যদি ফার্স্টেই আমরা বলি প্লেন ল্যান্ড। প্লেন্স মানে সমভূমি, প্লেন্স মানে সমভূমি বা প্লেন ল্যান্ড যদি বলি আমরা, তার সমভূমি হলে সেখানে কি ভালো হবে, এগ্রিকালচার ভালো হবে। ওকে, এগ্রিকালচার তার মানে সেখানে মাইনিংস আছে, মাইনিং থাকলে সেখানে ইন্ডাস্ট্রি থাকবে বা শিল্প থাকবে। তাহলে সেখানে এত কিছু এগ্রিকালচার, মাইনিং, ইন্ডাস্ট্রি থাকলে মানে সেখানে এমপ্লয়মেন্ট থাকবে। এমপ্লয়মেন্ট থাকলে গভর্নমেন্ট ট্যাক্স পাবে, ইকোনমিক ডেভেলপমেন্ট হবে। সেই জিনিসগুলো কি বলছে, ভারতে প্রতি বর্গ মাইলে, মাইল বলছে কিলোমিটার নয় কিন্তু, 814 জন। বাংলাদেশে 2401 জন। শ্রীলঙ্কা 771 জন। এশিয়ার দেশগুলোকে বলছে। পাকিস্তানে 47 জন লোক বসবাস করে। এখানে নিবিড় জনবসতির কারণগুলি হলো উর্বর মৃত্তিকা, প্লেন্স ল্যান্ড, ফার্টাইল ল্যান্ড। উর্বর মৃত্তিকা মানে চাষবাস ভালো হবে। এখানে নদী অববাহিকার উর্বর পলি মাটি, লাভা মৃত্তিকা, কৃষি সহায়ক, এগ্রিকালচার। নিবিড় কৃষিকাজ, এখানে নিবিড় কৃষি ব্যবস্থা জনবৃত্তিকর। খনিজ প্রাপ্তি, মাইনিং, প্রচুর খনিজ সম্পদ। ছোটনাগপুর অঞ্চলকে ভারতের খনিজ সম্পদের ভান্ডার বলা হয়। এছাড়া ডেকান প্লেটও তো আমরা পর্যাপ্ত পরিমাণে খনিজ পেয়ে থাকি। সম্পদের খনি কেন্দ্র করে জনবসতি গড়ে উঠেছে। শিল্প বিকাশ, তাই খনি পাওয়া গেলে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হবে। শিল্প বিকাশ, শিল্পের সুবিধা, কর্মসংস্থানের সুযোগ সুবিধা। কর্মসংস্থান মানে হচ্ছে এমপ্লয়মেন্ট, সুযোগ সুবিধা। জনঘনত্ব অধিক হবে। উপযোগী জলবায়ু, উপযোগী জলবায়ু প্লেন্স ল্যান্ডে ক্লাইমেট তুলনামূলক আদর্শ, ঠিক আছে। মৌসুমী জলবায়ু, এখানে কৃষি, দেখো এগ্রিকালচার ভালো হচ্ছে মানে কি, সেখানে তো ক্লাইমেট তো একটুখানি ফেভারে থাকতেই হবে, বা ইরিগেশনের মাধ্যমে হবে। যেমন ভারতের মৌসুমী জলবায়ুর উপর ভারতের কৃষিকাজ ডিপেন্ড করে। সেই জিনিসগুলো এখানে বলা হচ্ছে যে এগুলো খুবই সহায়ক, জনঘনত্ব বেশি। নেক্সট, আমাদের আজকে যে এইখানে মোটামুটি প্রায় আমরা 25 থেকে 26 খানা কোশ্চেন করলাম, তো এক্ষেত্রে একটা ওভারঅল আইডিয়া পাওয়া গেল, যেক্ষেত্রে আমরা ডেটা ভিত্তিক প্লাস ইনফরমেশন ভিত্তিক বা ইনফো ভিত্তিক আমরা জিনিসগুলোকে আলোচনা করলাম। তো এই পয়েন্টগুলোকে একটু মাথায় রাখবো, এবং এই পিডিএফ তোমরা যদি দরকার হয়, তোমরা নিচে যে আমাদের লিঙ্ক দেখতে পাচ্ছ, উড়ান পাঠশালার অ্যাপ লিঙ্ক, ওখান থেকে ডাউনলোড করে তোমরা এই পিডিএফ গুলো পেয়ে যাবে, এবং পরবর্তীকালে আমরা এছাড়াও নতুন কোনো টপিক নিয়ে আসবো। ততক্ষণ সকলকে থ্যাংক ইউ, কিপ ওয়াচিং।